সপ্তাহ পার, এখনো অনুব্রত মণ্ডলকে নিয়ে বিতর্কের শেষ নেই, উত্তর নেই বহু প্রশ্নের। এক সপ্তাহ আগে বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডলের কদর্য হুমকির অডিও সামনে আসে। আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। 7 দিন পর বৃহস্পতিবার অবশেষে পুলিশের কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। পুলিশকে কদর্য হুমকি নিয়ে পুলিশে জিজ্ঞাসাবাদের পর বেরোন একেবারে ফুরফুরে মেজাজে। তারপরেই তার মুখে শোনা যায় এই মন্তব্য। আমি দুদিন দেখি, তারপর যার ভাষা নিয়ে এক সপ্তাহ ধরে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, তিনি কার চালচলনের কথা বলছেন তা অবশ্য স্পষ্ট হয়নি। এই ঘটনায় তদন্তের চলন নিয়েও অনেকেই প্রশ্ন তুলছেন। বিশেষজ্ঞদের মতে এই মামলায় সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারত অনুব্রত মণ্ডলের ফোন, কিন্তু পুলিশ অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করলেও তার ফোনটি বাজেয়াপ্ত করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। এ বাংলায় আইন যে নেই, শাসন যে নেই, বিচার যে নেই, এগুলো তার উজ্জ্বল দৃষ্টান্ত। প্রশাসনের তরফে উনি তো গেছেন, প্রশাসনের তরফে উনি পুলিশের কাছে গেছেন, যা যা স্টেপ নেওয়া সেটা নিশ্চয়ই নেওয়া হবে। যে চিকিৎসকের বেড রেস্টের সার্টিফিকেট দেখিয়ে অনুব্রত মণ্ডল পুলিশের প্রথম দুটো নোটিশে হাজিরা দেননি, তাকে নিয়েও বিতর্ক থেকেই গেছে। কারণ বিএমওইচ অর্থাৎ সরকারি আধিকারিক হয়েও তিনি সার্টিফিকেট দিয়েছিলেন বেসরকারি হাসপাতালের প্যাডে, যা নিয়ম অনুযায়ী কোনোভাবেই করা যায় না। বিতর্ক তৈরির পর থেকে সেই চিকিৎসকের খোঁজ নেই। এই আবহে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৈরি হওয়া বিতর্ককে এবার হাতিয়ার করছে বিজেপি। পথে নামছে তারা। 9 তারিখে বোলপুর শহর দেখবে, আমি নিজে থাকবো, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। তবে এসবের মধ্যে সবথেকে বড় প্রশ্ন রয়ে গেছে অনুব্রত মণ্ডলের চালচলন মন্তব্য নিয়ে। শাসক দলের জন্য একটা নিয়ম, আর অনুব্রত মণ্ডলের জন্য একটা নিয়ম, আর বিরোধী দলের জন্য আরেকটা নিয়ম। এটা কি পৃথিবীর কোনো আইনের শাসন থাকা রাজ্যে হতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গে এখন এটাই হয়ে আসছে। অনুব্রত ভোট করান বলতে কি, আমরা একটা অডিও টেপ নিয়ে আলোড়ন ফেলে দিয়েছি। এইরকম হাজার হাজার প্রতিদিন টেপ অডিও শুনতে হচ্ছে পুলিশ অফিসারদের এবং প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের। কি হয়েছিল, উপাধ্যায় বাবু যিনি ইলেকশন কমিশনারের পদ থেকে পদত্যাগ করার পর বলেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন যে তাকে কি ভাষায় কথা বলা হয়েছিল, ঠিক এই ভাষাতেই কথা বলা হয়েছিল। আমরা কিন্তু একটা উল্টো যুক্তি দিই যে অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে, তখনও বীরভূমের ভোটে বিপুলভাবে জিতেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে অনুব্রত মণ্ডলের মানে অপরিহার্য, তৃণমূল কংগ্রেসের জন্য অনুব্রত মণ্ডল এ তো তত্ত্ব দেখা যাচ্ছে অসার। তা সত্ত্বেও কেন গুরুত্ব? না, গুরুত্বটা এই কারণেই যে এই যে গতবারের তুলনায় এবারে লোকসভা ভোটে বিনা অনুব্রততে মার্জিন বেড়েছে তৃণমূলের। অনুব্রত মণ্ডল কিন্তু গ্রাউন্ড লেভেলে বেশ কিছু লুম্পেন তৈরি করেছেন, পরিষ্কার লুম্পেন তৈরি করেছেন, যারা এই প্রশাসনিক আধিকারিকদের মেরুদণ্ডে একটা চিল, একটা হিমশীতল অনুভব ঢুকিয়ে দিতে পারেন যে যদি তারা ভোটের সময় তাদের সঙ্গে না থাকেন তাহলে তাদের কি অবস্থা হতে পারে। এবং এই যে জায়গাটা, এটা অনুব্রত যখন তিহার জেলে ছিলেন তখনও কিন্তু তার কর্মীরা সেই জিনিসটা করে গেছেন এবং সেটাতে কোনো মানে তাদের মাথার উপর মুখ্যমন্ত্রীর হাত আছে, অসুবিধার কিছু নেই। দেখুন, এই যে এই পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে অনুব্রত মণ্ডল বোমা মারার কথা বলছেন, অনুব্রত মণ্ডল বাজে বাজে গালিগালাজ করছেন, মানে বর্বর অসভ্য ভাষায় কথাবার্তা বলছেন, অথচ তার কিছু হচ্ছে না। অথচ অম্বিকেশ মহাপাত্র, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শুধু একটা কার্টুন শেয়ার করেছিলেন, ফরওয়ার্ড করেছিলেন ইমেলে, এবং তার জন্য তাকে 3 দিন হাজতে ভরা হলো। 13 বছর ধরে তাকে নানাভাবে পুলিশ হয়রানি করলো। সুতরাং বিরোধী দল যখনই কিছু করতে যাচ্ছে তখনই তাদেরকে, এটাই হচ্ছে তৃণমূলের ইউএসপি, তারা বিরোধী দলকে গাঁজা কেস দেওয়া, এই কথাগুলো তো বসে মানে পার্টি অফিসে বসে অনুব্রত বলেন যে ওকে গাঁজা কেস দিয়ে দে, এগুলো আমরা শুনেছি, ওকে গাঁজা কেস দিয়ে দে। তো এই গাঁজা কেস দিয়ে দেওয়া বা অত্যাচার করা বিরোধী দলের ক্ষেত্রে সাংঘাতিকভাবে পুলিশ সরব, কিন্তু বিরোধী দল যখনই মানে বিরোধী দলের ক্ষেত্রে, আর যখন শাসক দলের এই ব্যাপারটা আসে তখন তারা নিষ্ক্রিয়। আচ্ছা, আশফাকুল্লাহ নাইয়া আরজি করে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সামনে উঠে এসেছিল বলে ফ্রি
দিল্লিতে হেলথ চেক আপ ক্যাম্প করতে গেছে বলে ওর বাড়িতে মানে সে যেন যুদ্ধ জয় করতে পাঠিয়েছে এরকম ভাবে গাড়িকে গাড়ি পুলিশ গেছে কি না ও এটা কেন ও বন্ডে এখন করছে ওর এখন প্র্যাকটিস করার কথা না ও কেন ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করেছে তারপরে নাই কোটি 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 টাকা নাকি এই করে কামিয়ে নিয়েছে আর এখানে রাইট আন্ডার দ্য নোজ অফ দ্য হেলথ মিনিস্টার হু হ্যাপেন্স টু বি দ্য চিফ মিনিস্টার এজ ওয়েল সেখানে সিএমওএইচ এবং তো একটা সিএমওএইচ না জেলায় জেলায় এরকম সিএমওএইচ থেকে শুরু করে যাদের প্র্যাকটিস করা বেআইনি প্রাইভেট প্র্যাকটিস করা ডিএমওএইচ মার্চনা করবেন তারা প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছে তাদের বাড়িতে পুলিশ ছেড়ে দিন পাড়ার একটা সিভিক ভলেন্টিয়ার কখনো যাবে না কারণ এটা মমতা ব্যানার্জির কাজ করছে আমি দ্বিতীয় কথা এখানে বলছি সুমনদা তুমি একটা এখানে ডিমার্কেট করলে যখন রবীন্দ্রনাথবাবুকে প্রশ্ন করলে যে একই কাজ করার জন্য শাসকের এক নেতার প্রতি কি আচরণ আর যদি কোনো বিরোধী নেতা এই কাজ করতো আমার পার্টির কেউ এরকম কথা বলবে না কখনো কোনো পুলিশকে আলাদা কথা কি কাউকেই বলবে না যদি করতো কি হতো আমি বলছি তৃণমূলের মধ্যেই দুজন নেতার ক্ষেত্রে পুলিশের ভূমিকার তফাৎটা দেখো কি তৃণমূলের ভূমিকার তফাৎ দেখো অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছে আমি জিজ্ঞেস করছি আপনারা কে মনে করেন এখানে যে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেটাকে সাসপেন্ড করা হয়েছে সে অনুব্রত মণ্ডলের 100 ভাগের 1 ভাগ কথা কিছু বলেছে সে পুলিশের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কতগুলো কথা বলেছে সে পুলিশের মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি কিচ্ছু করেনি সে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ডেড আর অনুব্রত মণ্ডল কোটি কোটি টাকা তুলে দিতে পারে পিসি ভাইপোকে সেই কারণে অনুব্রত মণ্ডল খালি ক্ষমা চেয়ে যেতে হবে আমি বলছি সুমন দা পেয়ে গেল শঙ্কুদাও বলার সময় বা বিজেপির প্রত্যেকটা নেতা তো অনেক অডিও নিয়ে বলছে আমার জিজ্ঞাসা হচ্ছে শঙ্কুদা কি প্রেম শুক্লার বক্তব্য শুনেছেন লাইভ টেলিভিশনে আজ থেকে দুদিন আগে আমি জানি না এখানে আদৌ কেউ শুনেছেন কিনা আমি বলছি এখন বিষয়টা হচ্ছে আচ্ছা ওষুধ খাওয়ার সুমনদা আমি আপনার অনুমতি দিই প্রেম শুক্লা কি বলেছে প্রেম শুক্লা কি বলেছে আমি তো শোনাতে চাইছি অনুব্রতকে অ্যারেস্ট করে সব বলো আমি অনুব্রতকে ছেড়ে রেখেছি বলো অনুব্রতকে অ্যারেস্ট করে সব বলো আমি বলছি আমি বলছি আমি আমার বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে আমার কোনো আপত্তি নেই প্লিজ খুব তুমি আমাকে বলো ভাই তুমি এক সেকেন্ড এত কথা বললে শোনা যাবে না দুই হচ্ছে যে প্রেম শুক্লা অথবা উত্তরপ্রদেশ রাজ্য গুজরাট রাজ্য এখানে এটা একটা নতুন ট্রেন্ড জানেন তো সংবাদ মাধ্যম আমি সেদিন একটা সংবাদপত্র বাংলা সংবাদপত্র বলে হতবাক হয়ে গেছি 3টে খবর উত্তরপ্রদেশ 1 উত্তরপ্রদেশ 2 উত্তরপ্রদেশ 3 আমি ভাবলাম যে আমি ভুল পড়ছি এটা কি বাংলার কাগজ না উত্তরপ্রদেশের কাগজ আমি বলছি এটা একটা এই জন্য বলছি এটা একটা ব্যাধি এক সেকেন্ড আমরা তো বাংলা ভাষায় কথা বলছি প্রেম শুক্লা আমি তো ও হয়তো নাম শুনেছে আমার কোনো ইনফ্যাক্ট এক সেকেন্ড আমার কোনো আপত্তি নেই দেবাংশু তুমি অডিওটা প্লে করলে কিন্তু আমার বক্তব্য আমি একটা উত্তরপ্রদেশের কুৎসিত উদাহরণ কেন বাংলার পাশে রাখবো আমার তোমার বাংলার পাশে 1 নম্বর 2 হচ্ছে এই যে মদ নিয়ে এত কথা হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে উত্তরপ্রদেশে কিছুদিন আগে মদের টেট্রাপ্যাক জীবনে শুনেছেন মদের টেট্রাপ্যাকে বিক্রি হচ্ছে সেইভাবে মদ আমি বলছি সেই খারাপ উদাহরণটা দিয়ে আমি কালকে আমি শিরোনাম করব যে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের কাছে শিক্ষা নিয়ে মদের টেট্রাপ্যাক করলো আমি কেন খারাপ উদাহরণ নেব আমি তো উত্তরপ্রদেশ হতে চাই না গুজরাট হতে চাই না কেন এই জিনিস আমি আপনাকে বলছি যদি অ্যালাউ করেন আমার বক্তব্য হচ্ছে এটা অ্যালাউ করার আগে ওকে শুনতে দেবে না বলতে হবে অসুবিধা নেই তারপরে তো উত্তর নেব তোমার কিছুই শোনা যাচ্ছে না কি সব বানিয়েছে এটা সংস্থা আছে শোনা যাচ্ছে না তুমি শুনতে পাচ্ছ তুমি মুখেই বলো না আমি তোমায় বিশ্বাস করবো কিন্তু আমার বক্তব্য কি এক প্রেম শুক্লা হ্যাঁ কে এক প্রেম শুক্লা আমরা কুৎসিত কথা হয়তো বলেছে তাকে আমি কেন শঙ্কুদা কোনো অ্যাসিস্ট্যান্ট কোথায় কি বলেছে আমি যতবারই প্লে করব শঙ্কুদা ততবারই আটকাবে কারণ এটা শোনালে শঙ্কুদা নগ্ন হয়ে যাবে আমি কেন বলছি আমি ভাই নগ্ন হয়ে বললেন তো আপনি বললেন তুমি কেসকে সমর্থন করে কিনা এই एग्जांपल কারণ অনুব্রত মণ্ডল এই কথাগুলো বলার পর আমাদের দলের তরফ থেকে একটা স্পষ্ট স্ট্যান্ড জানানো হয়েছে কিন্তু বীরভূমের মুকুটহীন সম্রাট অনুব্রত মণ্ডলের মেডিকেল সার্টিফিকেট যিনি ইস্যু করেছেন এই অভিযোগ যদি এই স্বাক্ষর তার হয় তিনি তো ভয়ঙ্কর বেআইনি কাজ করেছেন ব্লক মেডিকেল অফিসার একটা প্রশাসনিক পদ সেই প্রশাসনিক পদে থেকে অনুব্রত অনুগামী মলয় সিটের বেসরকারি হাসপাতাল থেকে তিনি মেডিকেল প্রেসক্রিপশন দিচ্ছেন
আবার বলছি, এই স্বাক্ষর যদি তাঁর হয়, অনুব্রত মণ্ডলের অসুখের চিকিৎসা তো পরে হবে, আগে তাঁর চিকিৎসা প্রয়োজন। যদি এই প্রেসক্রিপশন এর সই তাঁর হয়, আমি আমার এই মুহূর্তের বক্তা ফিরদৌস শামীমের কাছে যাব, যে ফিরদৌস, আমি আবার বলছি, তাকে আমরা সারাদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে ওই স্বাক্ষর তার কিনা জানতে। তিনি কোন বাংকারে হিটলার লুকিয়ে পড়েছেন আমরা জানি না, কিন্তু কথা হচ্ছে তো গ্রসলি ইল্লিগাল। এবং এই নিয়মগুলো মুখ্যমন্ত্রী ওই মোটা ফাইলটা দেখে বারবার চিকিৎসকদের মনে করিয়ে দিয়েছিলেন। দেখুন, এই বিএমওএইচ অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, তিনি একজন সরকারি আধিকারিক। তিনি সরকারি আধিকারিক হয়ে এই পশ্চিমবঙ্গে 3 ধরনের ক্যাডার আছে মূলত যারা ডাক্তার। ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, যেখানে বলা হয় WBHS, ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস WBPH অ্যান্ড AS, আর WBMES ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস, অর্থাৎ যারা মেডিকেল কলেজগুলোতে পড়ান। এই WBPH অ্যান্ড AS এটা সম্পূর্ণভাবে নন প্র্যাকটিসিং পোস্ট। নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান, ইভেন বাড়িতে ঢোকেছে টাকা। NPA একজন WBHS এর একজন ডক্টরবাবুও নিতে পারেন, WBPH AS তিনি বাধ্যতামূলকভাবে পাবেন, কিন্তু যিনি WBHS এর নন প্র্যাকটিসিং অ্যালাউন্স দেন তিনি প্র্যাকটিস করতে পারবেন না। আর WBPH AS উনি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পাবেন, ফলে তিনি প্র্যাকটিসই করতে পারবেন না। কিন্তু এর আর একটা ভয়ঙ্কর দিক রয়েছে, কি বলুন তো, বেসরকারি মেডিকেল কলেজে তিনি একজন চিকিৎসক। এই বেসরকারি মেডিকেল কলেজগুলো না, এই যে যখন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া যখন ভিজিটে আসে, মানে একটা কথা অত্যন্ত সাধারণভাবে প্রচলিত, যে কুমির ছানা দেখানো। কুমির ছানা দেখানো মানে কি জানেন তো, যে তিনি সবসময় ওখানে চিকিৎসা করেন না, কিন্তু মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে রেজিস্ট্রেশনটা পেতে হবে। যখন টিম ভিজিটে আসছে তাদের দেখাতে হবে যে দেখো আমার কাছে চিকিৎসক রয়েছে পর্যাপ্ত পরিমাণে, তাহলে কি হবে, কিছু চিকিৎসক দেখাতে হবে। তাহলে কি করতে হবে, কুমির ছানা দেখাতে হবে। এই কুমির ছানা দেখানো করে যদি সরকারি চিকিৎসককে দেখানো হয়, তাহলে কি ভয়ঙ্কর একটা চক্র চলছে সেটা বুঝতে পারছেন। যে সরকারি চিকিৎসককে কুমির ছানা হিসেবে ওই যে বেসরকারি মেডিকেল কলেজে দেখিয়ে তাদের রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে কিনা, এই কুইড প্রো রিলেশন সরকারি বেসরকারি ক্ষেত্রে তৈরি হয়েছে কিনা, এটার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। পশু ডেপুটেশন দিয়েছি, কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। আইসিকে অনুব্রত মণ্ডলের এই গালিগালাজ নজিরবিহীন, এক কথায় ভাষা সন্ত্রাস। কিন্তু তারপরও অনুব্রত মণ্ডল বহাল তবিয়তেই রয়েছেন। নিজের সময় মতো এসডিপিও অফিসে গেছেন, 2 ঘন্টা কাটিয়েছেন, তার ফোন অবধি জমা নেয়নি পুলিশ। আর এত কাণ্ডের পর অনুব্রত মণ্ডল যে মন্তব্য করেছেন, তাও জল্পনা উস্কে দেওয়ার মতো। আমি 2 দিন দেখি, তারপর এসডিপিও অফিসে হাজিরার পর শটান পার্টি অফিসে চলে যান অনুব্রত মণ্ডল। তারপর পার্টি অফিস থেকে বেরিয়ে একেবারে গুনে গুনে 7টি শব্দ খরচ করেন বীরভূমের বাঘ। আমি 2 দিন দেখি, তারপর আর এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে। কে সেই অনুব্রত মণ্ডল? এই অনুব্রত মণ্ডল হচ্ছে 2 বছর আজকে তিহার জেলে ছিল। কে এই অনুব্রত মণ্ডল? এ হচ্ছে আজকে 51 কোটি টাকা কনফিসকেটেড করেছে ইডি। কে এই অনুব্রত মণ্ডল? তার 36টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। কে এই অনুব্রত মণ্ডল? তার একমাত্র মা মরা মেয়ে এই পাপের ফলের জন্য তিহার জেলে ছিল। কে এই অনুব্রত মণ্ডল? সে যখন তিহার জেলে ছিল তখনও তাকে সভাপতি করে রাখা হয়েছে। কার চালচলন দেখার কথা বললেন অনুব্রত মণ্ডল? নির্দিষ্ট কারো উদ্দেশ্যে বললেন? কৌশলে কি বলতে চাইলেন তিনি? একটা জিনিস বুঝলাম, যে পুলিশের মেরুদণ্ডটা পুরোটাই তৃণমূলের কাছে বিক্রি হয়ে আছে। যে পুলিশের আজকে ফোন সিরিজ হলো, অথচ কেষ্টমণ্ডলের ফোন সিরিজ হলো না, তদন্ত হলো না। 2 ঘন্টা থাকার পরে উনি এসি ঘরে কফি খেলেন না, চা খেলেন না, কি গল্প করলেন, কি ভাগবাটোয়ারার গল্প না, আইসি মাল তুলছিল আমাকে দিচ্ছে না বললো, নিয়ে কত টাকা দিবে আর গাল দিও না, কি কথাবার্তা হলো। বাংলার মানুষ, বীরভূমের মানুষ এটা জানতে চাইছে। অনুব্রত মণ্ডল কি ইচ্ছে করেই চালচলন শব্দবন্ধ ভাসিয়ে দিলেন? আইনের পথে চলবে। এসডিপিও ডেকেছিল, গেছে, শরীর খারাপ ছিল শুনেছি আমি, গেছে। আইনের পথে চলবে। আমাদের এখানে তো এরকম নয় যে মন্ত্রী দেশের সেনাবাহিনীর একজন অত বড় অফিসার
তাকে অপমান করলেন, বললেন টেরোরিস্টের বোন, অথচ কারোর কিছু বলার সাহস হলো না, বিজেপি পার্টিরও সাহস হলো না, আর মন্ত্রিসভা থেকে বার করা তো দূরের কথা। সেখানে আমাদের এখানে তো সেইটা আছে যে মানুষ তা আইনের পথে চলবে এবং পুলিশ যেটা বলেছে সেটা করতে আমরা বাধ্য। এই ঘটনার সঙ্গে রাজ্য পুলিশের 1,11,000 এবং কলকাতা পুলিশের 37,000 অফিসার ও কর্মীর এবং তাদের পরিবারের সম্মান জড়িত। এটা শুধুমাত্র বোলপুর থানার আইসি লিটন হালদার বা তার স্ত্রী বা তার মার ব্যক্তিগত অপমানের বিষয় নয়, এটা গোটা রাজ্যের ফোর্সের সম্মানের বিষয়। নজরুলদা কি মানবেন? দেখুন, এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি আপনারা একটু মনে করেন তাহলে আপনাদের এই অনুষ্ঠান করার কোনো অর্থই হয় না, আমার এসে এখানে কথা বলারও কোনো অর্থ হয় না। দেখুন, আপনার মনে আছে এবারে যিনি ফোন করে হুমকি দিয়েছেন তিনি একজন ইন্সপেক্টর। এর আগে আপনাদের মনে আছে কাশীনাথ মিস্ত্রি বলে একজন ডিএসপি, ইউনিফর্ম পরেছিলেন, সময় দিয়ে হুমকি। হ্যাঁ, তো তারপরে তার কিছু হয়েছিল? আপনারা কি ভুলে গিয়েছেন যে একটা প্রকাশ্য মিটিংয়ে বলছেন যে এটাও আপনাকে স্বীকার করতে হবে, সেই ডিএসপি উনি যখন হুমকি দিচ্ছেন বাধ্য ছাত্রের মতো ঘাড় নাচ্ছিলেন, সেই বডি ল্যাঙ্গুয়েজটাও একজন যথার্থ আদর্শ উর্দিধারী নয়। যথার্থ উর্দিধারীর হওয়া অসম্ভবের জন্যে দেখুন, যে বোলপুরের ঘটনা বলছেন আমার ফার্স্ট পোস্টিং সেই বোলপুরে ছিল। আচ্ছা, তো আমি 33 দিন ওখানে চার্জ দিয়েছিলাম, আমার ট্রান্সফার হয়েছিল 1 মাস হওয়ার আগে, এবং যে ঘটনার জন্য ট্রান্সফার হয়েছিল তার 7 দিনের মধ্যে ট্রান্সফার হয়েছিল। একটি আর্সনের কেসে, মানে সে ঘটনাটা ঘটেছিল তৎকালীন শাসক দলের এক এমপির ছেলে এবং শাসক দলের এক এমএলএর নেতৃত্বে। তো আমি তাদেরকে অ্যারেস্ট করে এনে হাজতে রেখেছিলাম এবং আমার সিনিয়রদের সকলে বলার পরও বেল দিইনি। পরের দিন কোর্টে পাঠিয়েছিলাম, এমপির ছেলের বেল হলো, এমপির ছেলে বেল হয়নি কিন্তু এমএলএর বেল হয়েছিল, সেটা আরও বেশি কঠিন শর্ত দিয়েছে 3 মাস তিনি এলাকায় ঢুকবেন না এবং প্রতিদিন থানায় ফোন করে জানাতে হবে উনি কোথায় আছেন। তো তারপর 7 দিনও আমার ওখানে থাকতে পারিনি। তো এ ডিএসপি বুদ্ধিমান, উনি আমি একবার রিপিট করছি, অর্থাৎ এইটা বামফ্রন্ট আমল এবং তারপরে এই আপনি এমএলএ এবং এমপির ছেলেকে গ্রেফতার করার পর কতদিনের মধ্যে বদলি হয়েছিলেন? 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা, মানে এখান থেকে আইবি থেকে দীপক সান্যাল গিয়েছিলেন ইনকোয়ারি করতে, তিনি ওখান থেকে কলকাতায় ফেরার আগে আমার ট্রান্সফার হয়েছিল। আচ্ছা, অতএব এই ব্যাপারে কোনো শাসক দল আলাদা না। আর তারপরে যে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনাদের কাছেও নিশ্চয় কপি এসেছে, একদম একটু পরীক্ষা করে দেখুন। একটা প্রাইভেট মেডিকেল কলেজের সেখানে গিয়েছেন, সেখানে কিছু লিখেছেন, রেস লিখেছেন, কিন্তু আমি বলছি আইনের কথা হচ্ছে যে আমি যদি কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে সুবিধা চাই তাহলে যে মেডিকেল অফিসার আমাকে দেখছেন আমার সিগনেচার সেখানে করে সেটা অ্যাটেস্ট করতে হবে, না হলে মেডিকেল সার্টিফিকেট ওটা গৃহীত হবে না। এই যে আপনার মেডিকেল সার্টিফিকেট, কোথাও অনুব্রত মণ্ডলের সই নাই, কোথাও সেটা অ্যাটেস্ট করা নাই, তো এই মেডিকেল সার্টিফিকেট পুলিশ অ্যাকসেপ্ট করলো কি করে? তৃণমূল কংগ্রেস দল হিসেবে এই ঘটনা কে এআই তত্ত্ব বলেছে বা না বলেছে তার বাইরে গিয়ে প্রথম দিন তৃণমূল কংগ্রেস দর্থহীন ভাষায় জানিয়েছে যে এই ঘটনা নিন্দনীয়, এই কাজ দল কোনোভাবে এন্ডোর্স করছে না এবং অনুব্রত মণ্ডলকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। শোকজ করা হয়েছিল, শোকজের উত্তর দিয়েছেন, শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং বসবে, মিটিং বসে দল নিশ্চিতভাবে সেই সিদ্ধান্ত জানাবে। কিন্তু আমি যেমন একটা জিনিস জানতে চাইছি, পুলিশকে গালিগালাজ তো অন্যায়, নিশ্চিতভাবে নিন্দনীয়, ধিক্কারযোগ্য অন্যায়, সেনা জওয়ানকে গালিগালাজটা কীরকম ন্যায় বলুন তো? আপনি বলছেন এখানে এই কথা, এখনো এটা কোর্টে বিচারাধীন আসেনি, কোর্ট নিশ্চয়ই খুলবে, কোর্টের রায় সকলকে মানতে হবে। সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে, বলেছে ক্ষমা চাওয়া মানে কুমিরের কান্না। কুমার বিজয় সিং মধ্যপ্রদেশের মন্ত্রী, যে রেফারেন্স আপনিও দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে
তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি রাজ্যের, আপনি বলবেন ভারত ভ্রমণে নাকি রাজ্যে আসি, আমি বলবো না, আমি রাজ্যে আসছি, আমি এই অনুষ্ঠানেই দাবি তুলেছি যে ওই কুমার বিজয় সিংকে মন্ত্রিসভা থেকে ড্রপ নয়, গ্রেফতার করতে হবে। আমি আরেকটা দাবি, আমি আজকে নিশ্চয়ই আশা করব এই প্যানেলে যারা রয়েছেন সকলে সহমত হবেন যে পুলিশকে গালাগাল করাছে যে ফর্মেই করুক, নিন্দনীয়, অন্যায়। আমি জাস্ট একটা ছোট্ট 9 সেকেন্ডের একটা অডিও ক্লিপ, আপনার ভিডিও রয়েছে, শোনাতে চাই। তোর বাপকে মমতা বেতন দেয়, বাচ্চা কোট আনকোট বলছেন লিডার অফ অপোজিশন যাদবপুর থানার ওসিকে। আমি জানতে চাই যে ওই যারা ভাষার বিশুদ্ধতা নিয়ে এতক্ষণ ধরে এখানে বলছেন তারা এটাকে কি ফ্রেমে ব্যাখ্যা করবে, নিশ্চয়ই বিজেপির প্রতিনিধি তার ব্যাখ্যা দেবেন। বিজেপি তো দেবে, কিন্তু তোমাকেও দিতে হবে যে পুলিশ যদি এটা ক্রিমিনাল অফেন্স হয় কেন ব্যবস্থা নেয়নি, প্রয়োজনে গ্রেফতার কেন করেনি। আমি সেই জায়গাতেই আসছি যে আজকে তোমার মনে থাকবে এক সময় দিলীপ ঘোষ বলেছিলেন পুলিশকে গাছে বেঁধে মারার কথা, এই অনুষ্ঠানে আমি দাবি তুলেছিলাম দিলীপ ঘোষকে গ্রেফতার করা হবে না কেন। আমি এবিপি আনন্দের ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন করছি না, আমি বলছি এই প্যানেল থেকে যেন এই দাবিটাও সমানভাবে ওঠে যে একই ব্যবস্থা এর বিরুদ্ধেও নেওয়া হোক। একজন অধস্তন নেতা যিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তিনি তুলনায় অনুব্রত মণ্ডলের থেকে অনেক গালিগালাজ কম দিয়ে কিন্তু একই রকমভাবে ভয়ঙ্কর আক্রমণ করলেন, বেআইনি কাজ করলেন। দল তাকে, পুলিশের কথায় পরে আসছি, দল তাকে বহিষ্কার করলো, আমার খুব ভুল না হলে 6 থেকে 7 ঘন্টার মধ্যে, 8 ঘন্টা হতে পারে। আমি বলছি তার থেকে 10 গুণ খারাপ কথা বলে একজন আইসির পরিবারকে, মাকে, স্ত্রীকে অপমান করার পর অনুব্রতর বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিল? আমি আবারও বলছি এই দলই তো তৃণমূল কংগ্রেসের ব্যবস্থা নিয়েছে। শাখা সংগঠন হিসেবে তৃণমূল ছাত্র পরিষদ অ্যাকশন নিয়েছে, মাদার সংগঠন হিসেবে তৃণমূল কংগ্রেস তাকে শোকজ করেছে। আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নির্দিষ্ট ধারা রয়েছে, সেই ধারায় পর্যালোচনা হবে, সেই পর্যালোচনার পরে নিশ্চিতভাবে শৃঙ্খলা রক্ষা কমিটি তার ব্যবস্থা জানাবে। সজল গত সপ্তাহে এই অনুষ্ঠানে এসে শুক্রবার দাঁড়িয়ে বলেছে যে এরপর পুলিশ যদি বিজেপির কোনো কর্মসূচিতে বাধা দেয়, সজলরা এই অডিও টেপ স্পিকারে চালিয়ে বলবে যে আপনারা নিজেরা অপমানিত হলে ব্যবস্থা নিতে পারেন না, বিরোধীদের কেন আটকাচ্ছেন। কিন্তু এই অনুব্রত ইস্যুতে বিজেপি, এ রাজ্যের প্রধান বিরোধী দল, তারা খুঁজে খুঁজে একটা হিন্দু মুসলমান অ্যাঙ্গেল বের করেছে। ভাবতে পারেন, সুকান্ত মজুমদার নিজে বলছেন কোট আনকোট রাজনৈতিক ক্ষমতা হিন্দু অনুব্রতর হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে তুলে দেওয়া হচ্ছে বীরভূমে। আমি বিশ্বাস করুন স্তম্ভিত হয়ে গেছিলাম যে ঠিক শুনছি তো। মানে বিষয়টা জানাচ্ছে সজল যে অনুব্রত হিন্দু বলে তার 7 খুন মাফ। মানে কোনো, আমি বলছি অন্য কোনো ঘটনায় ধরুন একটা বড় ক্রাইম হলো, যে ক্রিমিনাল করলো সে যদি হিন্দু হয় সে তাহলে ক্রাইম করতে পারে না। আমি বলছি এই থিওরি কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যকে সজল? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমার স্টেট প্রেসিডেন্ট কি কথা বলেছেন তাকে কন্ট্রাডিক্ট করার মতন জায়গায় আমি নেই, অতএব এই চ্যাপ্টারটা আমি বাদই দিলাম। আপনি তো দেখলেন যে হাইয়েস্ট পে করে অনুব্রত মণ্ডল, এটা তো তিনি নিজেই বলেছেন। আর যিনি বলছেন তিনি সম্ভবত এআই জেনারেটেড কোনো লোক নয়, তিনি এখনো বোধহয় তৃণমূলেই আছেন। আমার কথা হচ্ছে যে আমার কি বিপদ বলো তো সঞ্চালকের, বুয়াদা কোনোদিন বলে যে দল বলেছে এই ইস্যুতে বলতে বারণ করেছে, বলে চলে যান। সজল বলে আমার স্টেট প্রেসিডেন্ট বলছে এর বিরুদ্ধে আমি বলতে পারবো না। মুশকিলটা হচ্ছে যে বুয়াদা যে সুযোগটা পায় সেই সুযোগটা তো আমারও পাওয়া উচিত। না 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 না, আমি যেটা বলি, আমার সৌভাগ্য যে তোমার দল বলেনি যে এই ইস্যুতে অর্ধেকটা বলা যাবে অর্ধেকটা বলা যাবে না, সেরকম কিছু বলেননি। আমার একটা জিনিস পুরো বিষয়টা থেকে দেখুন, সবকিছুরই তো একটা ভালো এবং মন্দ থাকে। আমি একটা জিনিস অন্তত আজকে ডেরাইভ করলাম যে সৌগত রায়ের শরীরে লজ্জা বলে একটি বস্তু আছে, তিনি লজ্জিত হয়েছেন এই ধরনের ঘটনায়। দেখুন, আমরা যে আলোচনাগুলো করছিলাম সেটা হচ্ছে যে বীরভূমের বাঘকে, আপনারা বললেন আমাদের সুকান্তদার কথায় একটা দিকে অন্য লোকের হাতে ক্ষমতা ট্রান্সফার হচ্ছে বা কিছু, এর মধ্যে না গিয়ে বলছি বীরভূমের আইনটাই হচ্ছেন, বীরভূমেই যে আইন টাইন এতক্ষণ সুদীপ্তরা বললেন, নজরুল সাহেব বললেন, কিন্তু বীরভূমের আইন হচ্ছেন অনুব্রত নিজেই। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন কি করেছে কেষ্ট, এখনো হয়তো সেই কথাই বলছেন। তা না হলে নিজের ফোর্সের মনোবল এইভাবে তলানিতে পাঠিয়ে তাকে দল প্রোটেক্ট করে, এটা অতীতে কখনো দেখা যায়নি। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল।
আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। একজন হুমকি দিচ্ছেন, আরেকজন হুমকি শুনছেন, কিন্তু যিনি হুমকি শুনছেন সেই আইসির ফোন পুলিশ বাজেয়াপ্ত করলেও কদর্য ভাষায় যিনি গালিগালাজ করছেন সেই অনুব্রত মণ্ডলের ফোন জমা নেননি তদন্তকারী অফিসাররা। দুবার হাজিরা এড়ানোর পর বৃহস্পতিবার এসডিপিও অফিসে যান অনুব্রত মণ্ডল। সেখানে 2 ঘন্টা থাকেন তিনি, কিন্তু পুলিশ সূত্রে দাবি যে পুলিশ অফিসার লিটন হালদারকে অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছিলেন তদন্তের জন্য তার 2টি মোবাইল আগেই পুলিশ বাজেয়াপ্ত করলেও বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন তদন্তকারীরা জমা নেননি। আইসির মোবাইল সিজ করেছে। প্রথম হচ্ছে অনুব্রত মণ্ডলের মোবাইলটা সিজ করা দরকার ছিল। এই অনুব্রত মণ্ডল আপনি জানেন বোধহয় যে এক সময় আমাদের ডিএসপিকে কিভাবে অকথ্য ভাষায় আজকে যাতা বলেছে। এই অনুব্রত মণ্ডল একজন সরকারি কর্মচারী কেউ নয়, সে আজকে লাল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? উইদাউট এনি হেজিটেশন আমরা বলতে পারি, সাধারণ মানুষ যেটা বলছে, অদৃশ্য এক হাত রয়েছে তার মধ্যে, অদৃশ্য এক হাত। অথচ পুলিশ সূত্রে দাবি বৃহস্পতিবারই পুলিশের সামনে অনুব্রত মণ্ডল আইসিকে ফোন করার কথা স্বীকার করেন। তিনি জানান এক তৃণমূল সমর্থককে মারধর করা হয়েছিল, সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কর্মীরা। সেই প্রসঙ্গেই বোলপুর থানার আইসিকে ফোন করেছিলেন তিনি। সেই সঙ্গে এও দাবি করেন তিনি অনেক ওষুধ খান, তাই কথা বলে ঘুমিয়ে পড়েছিলেন। বিস্তারিত মনে নেই কি কথা হয়েছিল। মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে, যা যা বলতে তাই শিখিয়ে বলেছে। সেই জন্য মমতা ব্যানার্জি কালকে আপনাদের বলেছে আমি চোখ দেখাতে এসেছি, এখানে অন্য কোনো প্রশ্নের উত্তর দেবো না। মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে, যা যা শিখিয়ে দিচ্ছে ফেস টাইমে, হয়তো নিজে করছে না, ফেস টাইম কেউ বিশ্বাস করছে না, এবার অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে। ববি একটু বলে দিবি তো অনুব্রতকে, এই করবি, এই করবি না। কিন্তু যিনি কদর্য ভাষায় একজন পুলিশ অফিসারকে গালিগালাজ করেছেন, যিনি ফোন করার কথাও স্বীকার করেছেন, সেই অনুব্রত মণ্ডলের ফোনই কেন বাজেয়াপ্ত করল না পুলিশ? অভিযোগকারীর ফোন নেওয়া হলে অভিযুক্তকে কেন ছাড়? অনুব্রত মণ্ডল তৃণমূলের হেভিওয়েট নেতা বলেই কি তাকে ছাড় দেওয়া হলো? পুলিশ যে আইসির, বোলপুর থানার আইসির টেলিফোন হ্যান্ডসেটটাকে বাজেয়াপ্ত করলো, তার মানে একদিকে উনি বলছেন মনে নেই, আর এবার পুলিশের হাতে, মানে বুঝতে পারছো রাজীব কুমার ডিজির হাতে। তাহলে সেটাকে যেরকম চিট ফান্ডের সমস্ত সাক্ষী সাবুত লোপাট হয়েছে, এই ফোনটা থেকেও যাতে সব ইরেজ না করে দেয়, তাহলে দেখা যাবে তৃণমূলের নেতা অনুব্রত মনে করতে পারছে না কিছু, আর পুলিশ বলবে হ্যান্ডসেটটা থেকে কিছু উদ্ধার করা যাচ্ছে না। পুলিশের মতো তদন্ত করছে। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন, খারাপ কথা বলেছেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইয়েছে। বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। যদি ওনাদের মনে হয় আইনের পথে চলছে না, বা ওনাদের কোনো বক্তব্য থাকে, তারা তাদের মতো করে, তো কথায় কথায় বিভিন্ন কোর্টে তো ওনাদের যাওয়ার একটা অভ্যাস আছে, তো জানো না। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের দেওয়ার উত্তর রেকর্ড করে রাখা হয়েছে ও ভিডিওগ্রাফি হয়েছে। কল ডিটেল রেকর্ড বা সিডিআর বের করার জন্য ফোন জমা নিতে লাগে না, তাই আপাতত সিডিআর মিলিয়ে দেখা হচ্ছে। অসঙ্গতি পেলে বা তিনি যা দাবি করেছেন তা না মিললে তখন ফোন নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে প্রয়োজনে তাকে ফের ডাকা হতে পারে। কেন পুলিশ অনুব্রত মণ্ডলের ফোন জমা নিল না, এই নিয়ে যখন দানা বাঁধছে রহস্য, তেমনি অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন যে চিকিৎসক, তারও কোনো খোঁজ খবর না মেলায় তৈরি হয়েছে রহস্য। চিকিৎসক হিটলার চৌধুরীর দেওয়া মেডিকেল সার্টিফিকেটকে হাতিয়ার করেই প্রথম দুবার পুলিশে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। চিকিৎসক হিটলার চৌধুরী অনুব্রত মণ্ডলকে 5 দিন বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন। সেই মতো বিশ্রাম নেওয়ার পর বৃহস্পতিবার অনুব্রত হাজিরা দিয়েছেন এসডিপিও অফিসে। কিন্তু সেই চিকিৎসক হিটলার চৌধুরী এখন কোথায়? তিনিও কি বিশ্রাম নিচ্ছেন? সরকারি এই চিকিৎসক কোথায় রয়েছেন? তিনি সামনে আসছেন না কেন? হিটলার চৌধুরী একই সঙ্গে সরকারি চিকিৎসক বিএমওইচ অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, আবার তিনি বেসরকারি প্রতিষ্ঠান শান্তিনিকেতন মেডিকেল কলেজের আরএমও। নিয়ম অনুযায়ী যা তিনি করতে পারেন না বলেই চিকিৎসকরা জানাচ্ছেন। সরকারি চিকিৎসক হয়েও তিনি বেসরকারি মেডিকেল কলেজের প্যাডে অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন।
কিন্তু এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরও কেন সামনে আসছেন না চিকিৎসক হিটলার চৌধুরী? কেন সমস্ত বিতর্কের ব্যাখ্যা দিচ্ছেন না? দুবার চিকিৎসক হিটলার চৌধুরী রামপুরহাটের ফ্ল্যাটে গিয়েও তাঁর দেখা মেলেনি, বন্ধ তালা। মঙ্গলবারের পর শুক্রবার তাঁর প্রতিক্রিয়া জানতে রামপুরহাটের ফ্ল্যাটে পৌঁছেছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি, কিন্তু ফের দেখা গেল তালা বন্ধ। এক দুবার এমনি জাস্ট যাতায়াত দেখা, এটাই হয়েছে আর কিছু না। জাস্ট জানি যে উনি থাকেন এরকম, নতুন এসছেন, এখন আমি দেখতে পাচ্ছি না। রামপুরহাটের পর মোল্লারপুরেও দেখা গেল একই ছবি। খাঁ খাঁ করছে জবুনি গ্রামে চিকিৎসক হিটলার চৌধুরীর গ্রামের বাড়িও। ডাকাডাকি করে কারও সাড়া মিলল না। শুনবেন প্লিজ, একটু আসুন, 1 মিনিট কথা বলবো। মল্লারপুরের জবুনি যে গ্রাম এবং এই যে বাড়ি দেখতে পাচ্ছি আমরা, বারবার করে ডাকাডাকি করছি, এটা হচ্ছে হিটলার চৌধুরীর বাড়ি। এবং হিটলার চৌধুরীকে বিভিন্ন জায়গায় গিয়েও যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তার গ্রামের যে বাড়ি রয়েছে সেই গ্রামের বাড়িতে আমরা এসে পৌঁছেছি। সেখান থেকেও কিন্তু ভেতরে যারা রয়েছেন তারা কেউ বাইরে আসছেন না, দরজা ভেতর থেকে বন্ধ করা আছে এবং বারবার ডাকাডাকি করলেও কারুর কিন্তু কেউ কোনো রকমভাবে সারা শব্দ দিলেন না। ব্লক হাসপাতাল লেভেল পর্যন্ত সরকারি যেসব চিকিৎসকরা রয়েছেন তারা কখনোই প্র্যাকটিসিং অপশন দিতে পারে না, তা লিগাল নয়। বেআইনি একটা কাজ চলছে বলে আমরা মনে করি। পারমিশন ছাড়া কিন্তু স্টেশন লিভিং, এবং পারমিশন ছাড়া যে স্টেশন লিভিং সেটারও কোনো উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া বা আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। পুরোটাই মনে হচ্ছে একটা গটআপ গেম। যদি আমার সেখানে বিএমওই যদি অন্য একটা হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে কাজ করেন, এটা যেরকম নিয়ম বিরুদ্ধ, তেমনি এই সম্ভাবনাটাও আমরা উড়িয়ে দিতে পারছি না। কারণ যে ধরনের চাপ এবং অপরাধ চক্রটা ওখানে আছে, যে সেখানে হচ্ছে যে এই যে সার্টিফিকেটের সই বা এই লেখাটা ওই ডাক্তারবাবুর নয়, এই সম্ভাবনাটাও থাকে। এদিন ফের হিটলার চৌধুরীকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি, মেলেনি মেসেজের উত্তরও। ডাক্তারবাবু ভেবেছিল যে কেষ্টমণ্ডলকে সার্টিফিকেট দিলে হয়তো বিএমওইচ থেকে সিএমওইচ হওয়া যাবে, কিন্তু খেলা উল্টে গেল, তাই তিনি বাড়ি ঢুকে গেলেন। পুলিশের মতো তদন্ত করছে। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন, খারাপ কথা বলেছেন, এই নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইয়েছে। বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। যদি ওনাদের মনে হয় আইনের পথে চলছে না বা ওনাদের কোনো বক্তব্য থাকে, তারা তাদের মতো করে তো কথায় কথায় বিভিন্ন কোর্টে তো ওনাদের যাওয়ার একটা অভ্যাস আছে। মেডিকেল সার্টিফিকেট শুধু বিতর্কিত নয়, অবৈধ বলে দুটো সংস্থাই জানাচ্ছে। বিস্ময়করভাবে তাকে বৈধতা দিচ্ছে আমাকে পাঠানো চিঠিতে এই মাননীয় অমিত সিনহা, ওসি লিগাল সেল বীরভূম। আমি বলছি যে মেডিকেল সার্টিফিকেটের বৈধতা নিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং যিনি সেই জেলার সরকারি স্বাস্থ্য ডিএমওএইচ অধিকর্তা, তিনি সিএমওএইচ বিভাগীয় তদন্ত হবে এবং জিনিসটা অসম্ভব, জিনিসটা বেআইনি, একেবারে অন ক্যামেরা স্পষ্ট ভাষায় বলছেন, তাকে পুলিশ বৈধতা দিল কি করে? এই প্রশ্ন তো তুলতেই হবে। সুমন, আমি তোমার প্রশ্নের আসছি, কিন্তু তার আগে যেটা বলা প্রয়োজন, আজকের এই সভা কিন্তু বাংলার আওয়াজ। বাংলার আওয়াজ বুঝিয়ে দিচ্ছে অনুব্রত কোথায়, অনুব্রত সম্বন্ধে বাংলার মানুষ কি ভাবছে। এখনও যদি দলের তরফ থেকে কোনো যদি না নড়ে, দলের যদি চিন্তা না পাল্টায়, তাহলে যে বিপদ ঘনিয়ে আসছে বোঝা দরকার। যখন বাঘের কথা বলছো সুমন, আমার মনে পড়ে যাচ্ছে সেই শরৎচন্দ্রের শিখান্তে ছিনাদ গৌরবীর কথা। ছিনাদ বাঘ স্বাস্থ্য 2-4 পয়সা রোজগার করতো, মানুষকে আনন্দ দিত। আর এখনকার যারা দল চালাচ্ছে তারা বাঘ সাজিয়ে টাকা রোজগার করার চেষ্টা করছে। একজনকে বলছে, না তুমি বাঘ, তোমার যাই তুমি করো না কেন, যতই গালাগালি তুমি করো না কেন, যতই তোমার হুঙ্কার নাচ, তুমি একটা বাঘ, তুমি রোজগার কর, তোমাকে দেখিয়ে আমরা রোজগার করব। সেটাই তারা করেছে। যেটা খুব সুন্দর লাগছিল, সায়নদীপ বলছিল কত টাকা, বাপরে, সে লোকটাকে রোজগার করেছে। গত আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম, নিত্যানন্দ বোধহয় তার নাম, নিত্যানন্দ চট্টোপাধ্যায়, হ্যাঁ নিত্যানন্দ চট্টোপাধ্যায়, যাই হোক, তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন এই লোকটার টাকা তোলারই খালি ক্ষমতা আছে। আমরা এটাও দেখেছি, নির্বাচনে যখন ছিলেন না, জেলে ছিলেন, তৃণমূলের ভোট বেড়েছিল। সুতরাং ওকে পলিটিক্যালি প্রয়োজন আছে টাকার, এবং তাকে রক্ষা করার জন্য দেখা যাচ্ছে যাবতীয় যে কোনো ফরম্যাটে, হ্যাঁ, যার সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই
তার সার্টিফিকেট ভ্যালিড হয়ে যাচ্ছে, পুলিশ এসে তার সম্বন্ধে সুখ্যাতি করে যাচ্ছে, থানায় গিয়ে হাজির হচ্ছে। আপনি দেখেছেন ওরা রিল্যাক্সড হয়েছে। থানায় কেউ যায় ভয়, থানায় যখন ডাকে সাধারণত একটা অপরাধ করেছে তার ভয় থাকার কথা, কোনো ভয় দেওয়ার বলে কিছু নেই। কেন ও জানে যে ওকে একটা বাঘ সাজানো হয়েছে, ওকে ভয়ে ভয়ের মানে যদি ও দেখায় যে আমি ভয়ে পেয়ে গেছি, তাহলে ওর অভিনয়টা চলবে না, ওর অ্যাকসেপ্টেড হবে না। তাই ওকে ওই সবসময় বাঘের মতন একটা ভয় দেখানোর অভিনয়কে রাখতে হচ্ছে। ভুবনের মাসি যদি সঠিক সময় ভুবনকে শাসন করতেন তাহলে মাসিকে কানে কামড় খেতে হতো না। সমস্যাটা হয়েছে এই অনুব্রত, আরাবুল, শৌকত মোল্লা, এই যে সব ম্যাসকট তৃণমূল কংগ্রেস নামক পলিটিক্যাল গ্যাংয়ের, এরা সারা বাংলায় ছড়িয়ে রয়েছে। আমরা একটুও অবাক হইনি। দেখুন, আমার এই বক্তব্য শুনতে সুমনদা বা এখানে বিদ্বজ্জনেরা আছে তাদের খারাপ লাগতে পারে, আমি এটুকুই অবাক হলাম যে ভাষাগুলো আমরা প্রতিনিয়ত কলকাতার মেট্রোপলিটন অঞ্চলে কান পাতলে শুনতে পাই, যখন তৃণমূল কংগ্রেসের লোকেরা নিজেদের মধ্যে বাক্য বিনিময় করে, সেই ভাষাগুলোই অনুব্রত মণ্ডল ব্যবহার করেছে। কুকথার অভিধানে উনি নতুন কোনো ছাপ রেখে যেতে পারেননি, সেই জন্য আমরা সুমন এই ভাষায় আমি তো রাস্তাঘাটে পাড়ার রকেও কাউকে বলতে শুনিনি এই ভাষায়। এটা তৃণমূলের কালচার, মানে এটা দুজন মহিলাকে ম্যানেজ করছেন। আমি একটা বরং কথা বলি আপনাকে, এই ঘটনাটার বাই ডাইমেনশনাল অ্যাসপেক্ট আছে, এটা আমার ধারণা। এক হচ্ছে অবশ্যই এটা তৃণমূলের সংস্কৃতি, আকথা কুকথা বলা, কেউ আক্রান্ত হলে, কেউ ধর্ষিতা হলে বলা, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, ও অন্তঃসত্ত্বা ছিল, কোনো প্রফেসর যদি কোনো কার্টুন আঁকে তার ওপরে পুলিশি নির্যাতন করা, এইগুলো একটা অ্যাসপেক্ট। আরেকটা হচ্ছে পলিটিক্যাল কনস্পিরেসি, ইন পার্টি পলিটিক্যাল কনস্পিরেসি। কারণ আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এখনো সেরকম সাহসী কোনো পুলিশ আধিকারিক আছে, অন্তত আইসি লেভেলের, যারা সাহস করে কল রেকর্ডিংটাকে লিক করে দেবে। ডোডো পাখির কামড় বলবেন, তৃণমূল ডোডো পাখির কামড় এসে গণমাধ্যমে সেটা ডিপেন্ড করে। কত তাবেদারি করবে কংগ্রেস, সিপিএম এর কাছে নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছে। এইটা তো মানে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে তৃণমূল কংগ্রেসকে এত সমালোচনা করছে ওরা ওদের লেভেলে, যদি ওপর লেভেলে যায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ওরা যথেষ্ট খাতির করে। এবারে সেখানে একই সঙ্গে স্বাক্ষর দেখলাম। এটা শরিকি ঝগড়া কিনা আমরা জানি না, আপাতত শুধু দুজন বলবে। বেশি হচ্ছে আচ্ছা শোন, আমি বলছি আচ্ছা বেশ বেশ শোন, আমি প্রশ্নটাকে একটু বাড়িয়ে নিই। সেটা হচ্ছে যে ওপর মহলে কেউ কাউকে খাতির করে না, সম্ভবত বৈশ্বনাথদা বোঝাতে চাইছেন যে ওই 1 নম্বরে যেটা বিশেষ অধিবেশনের চিঠি, তার 1 নম্বর দাবি সম্বলিত চিঠির স্বাক্ষরটা হচ্ছে রাহুল গান্ধীর, 3 নম্বরটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন, যারা মনে মনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করে চলে, আর বাংলার দুজনের কাছে আলাদা, আমি শুনতে চাই। শুনুন, আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই, এটা যদি কেউ গিয়ে বলে আপনাকে 1 কাপ কফি খাওয়াতেই হবে, সে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ছে কি না লড়ছে বাংলা এলেই বুঝতে পারবেন, যখন খোলা আকাশের নিচে নরেন্দ্র মোদী কথাটা হলো একবার তরুণ আমরা অন্য বিষয়ে চলে যাচ্ছি। ওয়ান লাইনার, 1 লাইনের বেশি কাউকে দেবো না। এত গন্ডগোল কিসের? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেন্সটে পলিটিক্স হচ্ছে। কার চিঠি? কেসি বেণুগোপালের চিঠি। মমতার পাশে, অভিষেকের পাশে কে থাকে? সীতারাম ইয়েচুরি থাকে। তো এরা এত ঘরের মধ্যে এত কোন্দল কিসের? ইন্ডিয়া অ্যালায়েন্স জানে তো, একে অপরের পাশে দাঁড়িয়ে আছে তো। এরা ইন্ডিয়া অ্যালায়েন্স করে একে অপরের কোলে উঠে। আমি আবার বিষয় ফিরবো খুব দ্রুত। পাখি হলেও তৃণমূল একটা বিরল প্রজাতির প্রাণী। এই যেমন অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীকে চিঠি দেবে, আবার মার্গারেট
আলবাকে হারিয়ে বিজেপির প্রার্থীকে জেতাতে এই তৃণমূল কংগ্রেসে সাহায্য করবে। এটা পুরনো ট্র্যাডিশন, পুরনো খেলা। গণতন্ত্রে এমার্জেন্সিকে আমরা এত ঘৃণা এবং এত সমালোচনা করি কেন? তার কারণ এমার্জেন্সি বলে দিয়েছিল, এমার্জেন্সি যখন ঘোষণা করা হয়েছিল যে সংবাদ মাধ্যম কি বলবে সেটা রাষ্ট্রশক্তি তারা নির্দেশ দেবে এবং তারা অনুমোদন দেবে। আমাদের স্বাধীন সংবাদ মাধ্যমের যদি মনে হয় কোনো ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়, তাহলে আমরা নিষ্ক্রিয় বলতে পারবো না। পুলিশের চিঠির পাওয়ার পর সেটাকে সক্রিয় বলতে হবে। আমি আবার বলছি, অনুব্রতর ঘটনায় আমরা মনে করি যে পুলিশ নিষ্ক্রিয় ছিল। এই প্রত্যেকটা শব্দের পাশে আবার দাঁড়াচ্ছি। আপনাদের বলে নিই, আজকে বৃহস্পতিবার, এই গোটা উইকেন্ড, এখন তো কোর্ট ছুটিও আছে, আমি অফিস আর বাড়িতে আছি। তাতে যদি যেহেতু নামে চিঠি আছে, কোনো খোঁজার অসুবিধা হবে না। যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের বক্তব্য, কালকেই দুপাটার চিঠির যেরাম জবাব দিয়েছিলাম 8টা বাজার আগে, আবার চিঠির জবাব বা অন্য কিছু করতে আমাকে চেষ্টা করে একটা সেন্টেন্স আমি একদম মানতে রাজি না যে পুলিশ একদম নিষ্ক্রিয় ছিল। পুলিশ একদম প্রথম থেকে সক্রিয় ছিল কিভাবে অনুব্রত মণ্ডলকে বাঁচানো যায়, এটাকে নিষ্ক্রিয় তো বলা যায় না। আমি একটা কথা বলবো, পুলিশ অতি সক্রিয় ছিল এবং এখনো আছে। আমি একটা কথা বলি, সরফরোশ বলে একটা সিনেমাতে আমার মনে আছে, আমির খান যখন হাসপাতালে তাকে আক্রমণ করতে এলো এবং তাকে হুমকি দিচ্ছিল, তখন আমির খান সে লোকটার পা টেনে ধরলো যাতে তাকে ধরা যায়, এবং তারপর একটা কথা বলেছিল যে ওর এই আক্রমণ দেখিয়ে দিচ্ছে যে আমি ঠিক পথেই চলছি। আজও তোমার এই অনুষ্ঠানে আমি বলছি যে তুমি যে বলছো তোমাকে যে হুমকি চিঠি দেওয়া হয়েছে ওসি লিগাল সেলের তরফ থেকে, এটা প্রমাণ করে যে এবিপি আনন্দ এবং যে সংবাদ মাধ্যমগুলি দেখাচ্ছে তারা ঠিক পথে চলছে। ফ্রিডম অফ প্রেস বলে একটা কথা আছে। এই মামলা হয়েছিল ইউএসএতে, এই মামলা হয়েছে ইউকেতে, এই মামলা হয়েছে ইন্ডিয়াতে, আমি নাম ধরে ধরে বলতে পারি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মহামান্য কোর্ট বলেছেন যে প্রেসের একটা নির্দিষ্ট ফ্রিডম আছে এবং কারো গায়ে লাগছে বলে, বিশেষ করে পুলিশ কোন নোটিফিকেশনে কোন অর্ডারে বললো যে তোমরা এই এই জিনিস দেখাতে পারবে না? ওসি লিগাল সেলের ওপিনিয়ন এখানে কেউ চায়নি। যদি ওসি লিগাল সেলের মনে হয় তাহলে তারা মামলা করতো, তাহলে মামলার কোর্টের অর্ডার আনতো। তা না করে ওসি লিগাল সেলের এই অথরিটি হয় কি করে, এই অডাসিটি হয় কি করে যে একটা সংবাদ মাধ্যমকে তারা হুমকি চিঠি দেয়, এর জন্য তাদের বিরুদ্ধে মামলা করা যায়? মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু একটা বিরাট সুযোগ ছিল একটা দলের শুদ্ধিকরণের বার্তা দেওয়ার, যে এই ভাষায় তোমরা কথা বলবে না। দল চুপ থাকলো, দল একটা কিছু প্রশাসন কোনো তার বিরুদ্ধে পদক্ষেপ নিল না। প্রশাসন তো বাদই দিলাম, দল কোনো পদক্ষেপ না নিলে প্রশাসনও নেবে না। কিন্তু এর মধ্যে দিয়ে বলে দেওয়া হলো যে এরপরে নেতারা এই ভাষায় কথা বলবে, অর্থাৎ যে ভাষায় আজকে আমরা মুখপাত্রদের বলতে শুনি না, যাদেরকে আমরা সম্মান করি, তারা এখানে এসে শাসক দলের মুখপাত্ররা যে সুন্দর ভাষায় বলেন, তারাও যখন এই ভাষায় কথা বলবেন, তখন কোনো আধিকারিক, কোনো সরকারি আধিকারিক যেন কেউ কিচ্ছু না বলে, তারা ওরা যা বলছে সেটাই মেনে নেয়। এটাই আমাদের দুর্ভাগ্য, এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হতে চলেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ দা বলছেন মারাত্মক আশঙ্কার কথা, যেটা ভয়ঙ্কর কুভাষা, একটা খারাপ রাজনৈতিক সংস্কৃতি। এই ঘটনায় যদি শাস্তি না হয় তাতে বৈধতা পেয়ে যাবে। হ্যাঁ, অনেকে শুধু যখন যে বলছেন মনে করছে সুন্দর ভাষা শুনতে পাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমি আবার বলছি, ডাস্টবিন থেকে ল্যাভেন্ডারের গন্ধ বেরোয় না। দেখো, পশ্চিমবঙ্গে চাইনিজ ডেমোক্রেসি চলছে, মানে এর ডেমোক্রেসিতে মিথ, এর রুল অফ রুলার চলে, নট রুল অফ ল। একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। একদিন রাতে কোনো একটা মামলা ফাইল হবে বলে আমি একজনের সাথে কথা বলছি ফোনে, পরের দিন সকালে মামলাটা আনলিস্টেড করবো, মেনশন করতে যাবো, স্টেট প্যানেল পুরো প্রেজেন্ট। মানে আমার ফোনটা সেদিনকে রাতে শোনা হয়েছিল যে তোমরা রাইট টু প্রাইভেসি কথা তৃণমূল আজকে বলছে না, যে রাজীব কুমার ইনফেমাস কেন? ইনফেমাস ফোন ট্যাপিং এর জন্য। আমি বলছি যে ওগুলো কথা বললেন, অনুব্রতর কথা, অনুব্রতকে আমরা নিন্দা করেছি, কিন্তু এই যে আরো নামগুলো আমি বললাম, সুকান্ত মজুমদার বলছে এত ছবি দেখি ওনার বইয়ের সোফিয়া কুরেশির বিরুদ্ধে বলাতে ডিডব্লিউতে সোফিয়া কুরেশি কিন্তু বলেছে টেররিস্টের বোন কই, সেইগুলো তো কন্ডেম। আজকে তো আপনি তো বলেছেন, আজকে একবারও বললেন জাস্টিসের প্রতি করে মমতা ব্যানার্জিকে নিয়ে আসবো, একবারও বলছেন, একবারও আপনারা বলেছেন কেউ? আপনারা যে এতজন বলে আমি তো মমতা ব্যানার্জিকে পশ্চাৎ দেশ দেখাবেন, এটা একবারও বলেছেন? আমি বলেছি, কেউ একবারও বলেছেন? আপনারা সেখানে সবাই মিলে ধরে সমালোচনা আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে ক্ষেত্রে সমস্ত সম্মান প্রদর্শন করেই বলছি, উনি প্রকাশ্য সভায় জ্বর অলবস বলে যেসব বক্তৃতা করেছে, শক্তিশালী বেকায়দা পড়ে যাবে। দ্বিতীয় কথা হলো
আমি একমত নই যে রাজীব কুমারের এই উপস্থিতিতে ফোন কল হলে ধরনী দিদা হবে এরকম ভাবার কোনো কারণ নেই। রাজীব কুমারের শিক্ষাগত যোগ্যতা ঈর্ষা করার মতন ক্রিডেন্সিয়াল, কিন্তু ওনার ট্র্যাক রেকর্ড যা হয়েছে এটা নিয়ে নতুন বলার কিছু নেই। আর মেডিকেল সার্টিফিকেট নিয়ে রাজ্যের প্রশাসনকে ততটা সক্রিয় দেখা যাচ্ছে না যতটা সুমনদেরকে চিঠি পাঠাবার ক্ষেত্রে সক্রিয়। অনুবচন রাজ্য রাজনীতিতে কার্যত পরমাণু যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। অনুব্রত মণ্ডল ও তার দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খড়গহস্ত বিরোধীরা। আগামী সপ্তাহের শুরুতে বোলপুরের মাটি হয়ে উঠতে চলেছে রাজ্য রাজনীতির ব্যাটলফিল্ড। অনুব্রতর গড় বোলপুরে অনুব্রতর বিরুদ্ধেই মিছিল করবে বিজেপি। সোমবার সেখানে নারী সম্মান যাত্রা করবে গেরুয়া শিবির। কর্মসূচির নেতৃত্ব দেবেন খোদ শুভেন্দু অধিকারী। 9 তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্য ভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকবো, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। মিছিল করতেই পারে, কিন্তু সুরক্ষা কতটা হচ্ছে সে তো সকাল থেকে বিজয় কি কৈলাস বিজয়বর্গীয় দেখিয়ে দিচ্ছে, ওনাদের অন্য যারা নেতৃত্ব তারা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিরাট বিরাট অনেক কিছু কথা আমরা এতদিনে দেখলাম, একটা আবার সিঁদুরের গাছ পোতা হলো, সেটাও দেখিয়ে দিলেন। এটাও বোধহয় সুরক্ষিত করবে, জানি না। 2 সপ্তাহ আগেই সোমবার এই বোলপুরেই অনুব্রত মণ্ডলের ডাকে তৃণমূলের মহামিছিল হয়। হুটখোলা গাড়িতে করে মিছিল করেন তিনি। আর এই মিছিলের লোকসংখ্যা নিয়ে পরে শুরু হয় যত কাণ্ড, ফোনাফুনি, গালিগালাজ। এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। এই ফোনালাপ ঘিরেই যত বিতর্ক, সমালোচনা, ছিছি, রাজনীতি। বিজেপি সরকার আসার পর থেকে গোটা দেশ জুড়ে মহিলাদের ওপর ধর্ষণ, খুন, নির্যাতন, পণপ্রথার বলি, গার্হস্থ্য নির্যাতন বেড়েছে। নারীর সম্মান বড় বিষয়, নারীর ক্রোধ ভয়ঙ্কর। নারীর সম্মানে হাত পড়ায় বহু রাজপাট ধ্বংস হয়ে গেছে। দ্রৌপদীর অসম্মান করার ফল হাতে নাতে পেয়েছিল কৌরবরা। সব ভাই শেষ হয়ে গেছিল, ধসে গেছিল সাম্রাজ্য। কথিত আছে কন্নকের ক্রোধে ধ্বংস হয়েছিল সমৃদ্ধ নগরী মদুরাই। আর প্রতিটি রাজনৈতিক দলও দাবি করে নারীর সম্মান রক্ষার্থে তারা অগ্রণী। বিজেপি যখন অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদে সোমবার নারী সম্মান যাত্রা করবে গেরুয়া শিবির, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মানের অভিযোগে শুক্রবারই রাস্তায় নামল মহিলা তৃণমূল কংগ্রেস। অত্যন্ত ছোট্ট নিদর্শন এখানে করলাম প্রতিটি বিষয়, এর আমরা শেষ দেখে ছাড়বো, আমরা ছেড়ে দেব না। ট্রায়াঙ্গুলার পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত হলো মিছিল। ছিলেন অর্থমন্ত্রী ও মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পমন্ত্রী ও তৃণমূল বিধায়ক শশী পাঁজা, কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়, বিধাননগর পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীরা। কালো রঙের ব্যানারে লেখা হয়, নেত্রীকে অসম্মান করছে যারা, শাস্তি পেতে এখন থেকে তৈরি থাকুক তারা। মিছিল শেষে মাটির হাঁড়িকে সামনে রেখে প্রতীকীভাবে ন্যাড়া মাথায় ঢালা হয় ঘোল। সম্প্রতি রাজ্যে এসে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী। এরপরই আক্রমণ সারান মমতা বন্দ্যোপাধ্যায়। आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter, but you compel us. You compel us in the name of Operation Sindoor, the Bengal operation. That's why you compel us to open our mouth.
মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। আমি ওনাকে সাবধান করছি, দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব, এই লেভেলে নামবেন না। আমাদের মুখ্যমন্ত্রী একজন সার্টিফাইড অশিক্ষিত মুখ্যমন্ত্রী, থাকতেন তো বস্তিতে। এখন আমি আপনাকে বলবো না যে ইউ আর এ প্যাথেটিক লায়ার, বলবো না আপনাকে, বাংলার মানুষ জানে আপনি মিথ্যেবাদী। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলার অভিযোগে রাস্তায় নামলো তৃণমূলের মহিলা সংগঠন। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাদের নেত্রীকে অপমান করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে একটি অত্যন্ত ছোট্ট নিদর্শন এখানে করলাম প্রতীকী হিসেবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে এই ধরনের নোংরা কথা রাজনীতির ভাষা নয়। রাজনৈতিকভাবে যারা দেউলিয়া হয়ে গেছে তারা এই ধরনের কথা বলবার উদ্যোগ নেয়। আমরা ধিক্কার জানাই এবং আমরা বলি যে এর আমরা শেষ দেখে ছাড়ব, আমরা ছেড়ে দেব না। পাল্টা বিরোধীদের প্রশ্ন, মহিলাদের গালিগালাজ করে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান নষ্ট করেছেন অনুব্রত মণ্ডল, তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না তৃণমূল নেত্রী? আজকে অনুব্রত মণ্ডল যদি চটে যায় তাহলে মমতা অভিষেকের ইনকাম বন্ধ হয়ে যাবে। যে কারণে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেটা সেই অর্থে কিছুই বললো না, খালি পুলিশের দুর্নীতি নিয়ে কতগুলো কথা বললো, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। আর অনুব্রত মণ্ডল আইসির মাকে স্ত্রীকে ছাড়লো না, তাকে শুধুমাত্র একটুখানি বকুনি দিয়ে বাড়িতে বসিয়ে দেওয়া হলো। তার কারণটা হচ্ছে অনুব্রত মণ্ডলের সাথে অনেকে স্বার্থ জড়িত আছে। অনুব্রত কোনো নাম নয়, অনুব্রত মণ্ডল হচ্ছে একটা বিজনেস মডেল। ওই বিজনেস মডেলটাকে ঘাঁটানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেসের কারণ নেই। যদিও তৃণমূলের দাবি অনুব্রত মণ্ডল কাণ্ডে যথাযথ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। না, প্রশাসনের তরফে উনি তো গেছেন, প্রশাসনের তরফে উনি পুলিশের কাছে গেছেন, যা যা স্টেপ নেওয়া সেটা নিশ্চয়ই নেওয়া হবে। কিন্তু আমাদের দলই প্রথম একদম তৎক্ষণাৎ বলা যায় তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে যে তোমাকে কি জন্য বলেছে এবং ক্ষমা, তোমার এই কথা আমরা সমর্থন করি না। আমাদের অন্দর আর বাইরে কিছু আলাদা না, আমরা এক, অন্তরও যা বাহিরও তাই। তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি পুলিশের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। বোলপুর থানার আইসিকে কদর্য হুমকি দিতে গিয়ে রাজ্য পুলিশের ডিজির নাম করেছিলেন অনুব্রত মণ্ডল। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি, সহাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এই ঘটনায় এবার ডিজিপি রাজীব কুমারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। চিঠি পাওয়ার 72 ঘন্টার মধ্যে তদন্ত কোথায় দাঁড়িয়ে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলল কমিশন। অডিও ক্লিপে বোলপুর থানার আইসির পরিবার তুলে কদর্য মন্তব্য করতে শোনা গেছিল অনুব্রত মণ্ডলকে। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে। এই প্রেক্ষাপটে ডিজিপির উদ্দেশ্যে চিঠিতে জাতীয় মহিলা কমিশনের তরফে অত্যন্ত কড়া ভাষায় লেখা হয়েছে, এই অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে আইসির মা ও স্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল, নোংরা, অপমানজনক ভাষা ব্যবহার করতে শোনা গেছে। তারা দুজনেই নিরীহ নাগরিক, স্রেফ কর্তব্যরত একজন পুলিশ অফিসারের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। মহিলাদের, বিশেষত একজন সরকারি আধিকারিকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের হুমকি শুধু নৈতিক এবং সামাজিক অপমান নয়, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ। এটা খুব দুঃখজনক, হতাশাজনক, পশ্চিমবঙ্গের জন্য অসম্মানের। আজকে একজন ইন্সপেক্টর ইনচার্জ তার অন ডিউটিতে এই ধরনের বক্তব্য মোবাইলে শুনছে, তার সাহস নেই ফোনটা কেটে দেবে, এটা অত্যন্ত লজ্জার। এই ভাইরাল অডিও সামনে আসার 6 দিনে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদটুকুও করেনি পুলিশ। 7 দিনের মাথায় অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা দিয়েছেন, কিন্তু সেদিনও তার ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ। এই প্রেক্ষাপটে ডিজিপির উদ্দেশ্যে চিঠিতে জাতীয় মহিলা কমিশন লিখেছে, জনমানসে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও এ বিষয়ে রাজ্য পুলিশের তরফে যে নিষ্ক্রিয়তা দেখা গেছে তাতে কমিশন অত্যন্ত উদ্বিগ্ন। এই ধরনের নিষ্ক্রিয়তা শুধু অপরাধীদের উৎসাহিত করে না, পুলিশ বাহিনীর মনোবলকে তলানিতে পৌঁছে দেয় এবং পুলিশের নিরপেক্ষতা এবং তৎপরতা নিয়ে মানুষের ভরসার জায়গাটা নাড়িয়ে দেয়। এই ঘটনার পরেও পুলিশ কাজ করেনি কেন? আমরা গতকাল চিঠি করেছি, তাকে কেন অ্যারেস্ট করা নেই, তার ফোন কেন সিজ করা হয়নি, কেন সে অসুস্থ বলে 5-6 দিন ঘুরিয়ে দিল, অন্যান্য ক্ষেত্রে এগুলো করা হয় কিনা আমরা সব জানতে চাই। চিঠিতে জাতীয় মহিলা কমিশন স্পষ্টই লিখেছে, বিষয়টির ওপর তারা কড়া নজর রাখছে এবং বিষয়টা যতটা গুরুত্ব দাবি করে ততটাই গুরুত্ব দিয়ে যেন তা দেখা হয়। এখানকার পুলিশ কখনোই
মহিলা কমিশনের ইচ্ছা মতন তাদের দাবি মতন কোনো কাজ করবে বলে আমি বিশ্বাস করি না। রাজ্য পুলিশের ডিজি কি নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় মহিলা কমিশনের চিঠির উত্তর দেবেন, সেটাই এখন দেখার। বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে তোলপাড় পড়ে গেছে। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অনুব্রত মণ্ডলের মাথায় যদি দিদির হাত না থাকতো তাহলে আজকে এই নন অ্যাভেলেবল ওয়ারেন্টের ফলে অনুব্রত মণ্ডল কীভাবে ঘুরে বেড়ায়। উনি কোনোদিন ভদ্র ভাষায় কথা বলেননি। এটা বোধহয় মনে হয় ওনার জন্মগত একটা রোগ। সুতরাং এই যে লিটন হালদারকে যে কথাগুলো বলেছেন এটা খুবই কদর্য, এটা মানে শোনা যায় না, কিন্তু এটা যে উনি বলতে পারেন এই ব্যাপারে কিন্তু আমার সেরকম কোনো সন্দেহ নেই। কারণ আমি নিজেই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে এটা কিন্তু হামেশাই শুনতে হয়েছে। তার কয়লাকে তুমি যতই ধোও তার রং কি কালো থেকে সাদা হবে? উপাচার্য থাকাকালীন বারবার বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল, তীব্র আক্রমণ করেছেন। পাগল ভিসি, ও যদি মনে করে আমি যা মন তাই করবো, মানবো না। বিশ্বভারতীর ভেতরে গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেবো। ও একবারে পাগল। তো আমি বলেছি না, বাগাল, অশিক্ষিত, ওর ভিসি হওয়ার কোনো যোগ্যতা নেই। বিশ্বভারতীর স্টাফরা ঘেরাও করবে ভিসিকে বাড়িতে, 2 তারিখের পর করবে, যে কোনো একদিন ঘেরাও করবে। পাগলামিটা ছাড়াতে হবে। আইসিকে কুকথা নিয়ে বিতর্কের মধ্যে এবার নিজের অভিজ্ঞতা সামনে আনলেন প্রাক্তন উপাচার্য। আমি যখন উপাচার্য ছিলাম সেই সময় আমার সঙ্গে উনি শুধুমাত্র কদর্য ভাষা প্রয়োগ করেছেন তা নয়, আমার সঙ্গে কদর্য ব্যবহার করেছেন। এবং তার কতগুলো উদাহরণ আমি দিতে চাই। যেমন একদম প্রথমে যেটা বলবো যে অনুব্রত মণ্ডল তাঁর ক্ষমতা দেখাবার জন্য আমাদের বিশ্বভারতীর একটা ঐতিহ্যবাহী গেট, এই গেটটাকে ভাঙা হয়। এই ভাঙার পিছনে নেতৃত্ব দিয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং তৎকালীন বীরভূমের একজন এমএলএ। এবং সবচেয়ে যে দুঃখের বিষয়, পুলিশের যে থানা সেটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই। যখন অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী কাজ যদি না হতো উনি আমাকে ধমকি দিতেন। বিদ্যুৎ চক্রবর্তী আরও বিস্ফোরক দাবি করেছেন। অনেক রকমভাবে গুলি করে মেরে ফেলবো, পাগল। আর তবে একটা বলবো যে আমি আমার স্ত্রী এবং মাকে উনি কখনো সেভাবে গালাগালি দেননি, কিন্তু আমার পরলোকগত পিতাকে উনি বারবার নিয়ে এসছেন। এবং বাবা তুলে যে ধরনের গালাগালিগুলো দেওয়া যায় সব গালাগালি আমি শুনেছি। এবং উনি অবলীলাক্রমে আনইন্টারাপ্টেডলি উনি আমাকে গালি দিয়েছিলেন। শুধুমাত্র অনুব্রত মণ্ডলই নন, তার অনুগামীদের দ্বারাও চরম হেনস্থা হতে হয়েছিল বলে দাবি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের। 21 দিন আমাকে উনি বন্দি করে রেখেছিলেন। উনি এবং ওনার বসংবদ যারা আছে তারা আরও মারাত্মক। কেন তারা এসে আমাকে শুধুমাত্র গালিগালাজ করতো তা নয়, আমাকে অফিসে তালা বন্ধ করে রেখে দিত। মানে ধরো 1 দিন 2 দিন এরকম বহুবার ছিলাম আমি। কিন্তু সবচেয়ে যেটা বেশি হয়েছিল সেটা হচ্ছে 21 দিন। 21 দিন আমাকে বন্দি করে রেখেছিল। এবং সেই বন্দি অবস্থায় শেষ দিকে এমন অবস্থা হয়েছিল, জল ছিল না, জলের লাইন কেটে দিয়েছিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল। শেষে আমি সেদ্ধ ভাত, আমি আমার ছেলে এবং মেয়ে ছিলাম, আমার স্ত্রী তখন থাকতেন না, তিনি দিল্লিতে থাকতেন। তো সেই 21 দিন কাটার পরে পুলিশ কিন্তু কোনো সাহায্য করেনি। আমাকে সাহায্য করেছিলেন কলকাতা হাইকোর্ট। হুমকি, শাসানি, দুর্নীতি, গ্রেফতার, এসবের জন্যই বারবার শিরোনামে এসেছেন অনুব্রত মণ্ডল। তবে এবার তিনি যে ভাষায় এক পুলিশ অফিসারকে হুমকি দিয়েছেন তা সব সীমা ছাড়িয়ে গেছে। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? এই ভাষায় হুমকি দেওয়ার 7 দিন পর অবশেষে অনুব্রত মণ্ডল পুলিশের মুখোমুখি হয়েছেন। কিন্তু অনুব্রত মণ্ডল পুলিশের কাছে পৌঁছানোর আগে এবিপি আনন্দর কাছে পৌঁছে গেছে পুলিশের চিঠি। এবিপি আনন্দ অনুব্রত মণ্ডলের অকথ্য গালিগালাজ সহ অডিও ক্লিপ কেন বারবার দেখাচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তুলছে, তা নিয়ে আপত্তি তুলে এবিপি আনন্দর সম্পাদক সুমন থেকে 2 পাতার চিঠি পাঠিয়েছে পুলিশ। চিঠিতে তারা লেখে, আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি বিতর্কিত অডিও ক্লিপটি ক্রমাগত প্রচার করবেন না এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন প্রকাশ করবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার আপনার এই লাগাতার চেষ্টা কাঙ্ক্ষিত নয়। আইনের দৃষ্টিতে এর সংযম প্রয়োজন। অর্থাৎ পুলিশের বার্তা পরিষ্কার, অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের এই ভাইরাল অডিও ক্লিপ যেন বারবার না দেখানো হয়। আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই যে মৌলিক অধিকার, এই চিঠিতে মনে হচ্ছে তা লঙ্ঘিত হচ্ছে। তার কারণ
আর্টিকেল 19 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের এই মৌলিক অধিকার দিয়েছে, যা সংবাদ মাধ্যমও এনজয় করে থাকে যতক্ষণ পর্যন্ত না কোনো সংবাদ বিকৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। পুলিশ ঠিক কাজ করতে পারছে না, সেই জন্যে পুলিশের মুখ পুড়ছে যাকে বলা যায়, এবং এই মুখ পোড়াটা যাতে কম হয় তার জন্য এই নোটিশ। যে কদর্য ভাষায় বলছেন সেটা পুলিশের লোকেরা চুপ করে কি করে বসে আছে, একমাত্র কারণ যে মমতা ব্যানার্জি তাদেরকে ধরতে বলেনি। তো এই অবস্থায় আপনাদেরকে যদি থামিয়ে দেওয়া যায়, আপনারা যদি এটা বেশি না দেখান, তাহলে লোক তো কদিন পরে ভুলে যাবে। অতএব পুলিশ নিরপেক্ষভাবে আইন অনুসারে যেটা করা উচিত ছিল সেটা করছে না। তো সেটা যদি কোনো গণমাধ্যম দেখায় তো তার ওপর যে কোনোভাবে চাপ সৃষ্টি করা মানে তো সেটা কণ্ঠরোধ করা। বোলপুর থানার আইসিকে হুমকি দিতে গিয়ে অশালীনতার চরমে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না। এরপর পুলিশ দুদিন অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠায়, কিন্তু মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে দুদিনই হাজিরা এড়ান তিনি। আইসিকে অকথ্য গালিগালাজের পর 6 দিনে অনুব্রত মণ্ডলকে যারা জিজ্ঞাসাবাদ করেনি সেই পুলিশকে কেন নিষ্ক্রিয় বলা হয় তা নিয়েও ঘোর আপত্তি ছিল তাদের। এবিপি আনন্দর সম্পাদক সুমন দেকে এই চিঠিতে বীরভূম জেলা পুলিশ লেখে এফআইআর দায়েরের পর তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার জন্য তাকে 30/5/2025 তারিখে আইন অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আপনি একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের অংশ হয়ে অনুব্রত মণ্ডলের বিতর্কিত অডিও ক্লিপটি বারবার সম্প্রচার করছেন এবং মামলা সংক্রান্ত তথ্য এবং পুলিশ এখনো অবধি যে আইনি পদক্ষেপ নিয়েছে তা ন্যূনতম যাচাই না করে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন। আপনি চ্যানেলে ক্রমাগত যে অভিযোগ তুলেছেন তা তথ্যগতভাবে ভুল, অন্যায্য, যাচাই না করা এবং অসত্য। এই ধরনের অভিযোগে কারো ভালো হবে না, বরং এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আপনি কোনো ভালো উদ্দেশ্যে অভিযোগ তোলেননি, বরং এতে মিশে রয়েছে বিদ্বেষ। আমি ব্যক্তিগতভাবে নিউজটা দেখেছি, এবিপি আনন্দ কিন্তু প্রথা মেনে, নিয়ম মেনে, বিপ শব্দ দিয়ে খারাপ কথাগুলোকে ঢেকে দিয়ে শোনাচ্ছে। আর এরকম একটা জঘন্য ঘটনা সেটা মানুষের সামনে তো আসাই উচিত, বারবার আসা উচিত। আমার কি মনে হয় তারা কি লজ্জা পাচ্ছে যে ক্ষমতায় থাকা যে দল, সেই দলের একজন তাবড় নেতা তাদেরই প্রশাসনকে এরকমভাবে গালিগালাজ করছে, ফলে পুলিশের লজ্জা হচ্ছে। ফলে পুলিশ যাকে ধরার তাকে না ধরে সে সত্যি বলছে কি মিথ্যে বলছে তার স্বাস্থ্য নিয়ে সেটা তদন্ত না করে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। আমি একজন এই শহরের মানুষ হিসেবে, এই রাজ্যের মানুষ হিসেবে এর প্রতিবাদ করছি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কেন? যে কথাগুলো রাজনৈতিক নেতারা বলবেন না, প্রশাসন বলবেন না, সেই কথাগুলোই সংবাদ মাধ্যম তুলে আনবে, এটাই তার প্রাথমিক কাজ। তো সংবাদ মাধ্যমে উঠে আসা কথা যদি কেউ বন্ধ করতে চায় তাহলে পরোক্ষভাবে সে সাধারণ মানুষের মুখের কথা বন্ধ করতে চায়। তার কারণ সাধারণ মানুষের মুখের কথা সংবাদ মাধ্যমে উঠে আসে। তা আমার মনে হয় যে সংবাদ মাধ্যম কি দেখাবে আর কি দেখাবে না, এইটা যদি সরকার বা প্রশাসন নিয়ন্ত্রণ করতে যায়, তার মানে মিডিয়ার ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ সে চাপিয়ে দিতে চাইছে। আপনি খেয়াল করবেন তৃণমূলের বহু নেতা টেলিভিশন চ্যানেলে গিয়ে বিজেপি সম্পর্কে ঠিক এই অভিযোগটাই করে যে তারা নাকি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছে। তাহলে এইটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখি যে সংবাদ মাধ্যম কি দেখাবে আর কি দেখাবে না, এটা নিয়ে যদি প্রশাসনকে জবাবদিহি করতে হয় তাহলে বুঝতে হবে একই প্রবণতা এই ক্ষেত্রেও দেখা দিচ্ছে। অনুব্রত মণ্ডলকে গত শনি ও রবিবার তলব করেছিল পুলিশ, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি তিনি। অথচ শনিবারই দিব্যি তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে গিয়েছিলেন তিনি। এই আবহে এবিপি আনন্দ সম্পাদককে দেওয়া চিঠিতে পুলিশই লেখে নোটিশের জবাবে চিকিৎসার কারণ উল্লেখ করে সময় চেয়েছিলেন অভিযুক্ত। তিনি প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন, যাতে বলা হয়েছে চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মেডিকেল সার্টিফিকেটে দেওয়া তথ্য দেখে তদন্তকারী অফিসার অভিযুক্তের অবস্থা জানতে পারেন এবং তদন্ত চালিয়ে নিয়ে যান। তাই তদন্ত থমকে রয়েছে এবং পুলিশ বিষয়টা নিয়ে চুপচাপ বসে আছে, সামগ্রিকভাবে এটা বলা ভুল। এটা আইনের নির্দিষ্ট মাপকাঠি মেনেই তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে, তা থামালে চলবে না। এটা একদমই সংবাদ মাধ্যমকে একরকমভাবে ভীতি প্রদর্শন করছে সরকারের একটা উইংস।
কেন বলছি, এই ওসি লিগাল সেলের কোনো এখতিয়ারই নেই এই রকমের চিঠি পাঠানোর। উনি তো কোড নন, 1 নম্বর কথা। আর পুলিশ কোনো কেস স্টার্ট করলে তবেই সে এই ধরনের নোটিশ বা কোনো কিছু তার তদন্ত সাপেক্ষে করতে পারে। সংবাদ মাধ্যম ডেমোক্রেসির 4th পিলার। পুলিশের তরফ থেকে যে এবিপি আনন্দকে নোটিশ পাঠিয়েছে, এটা বেসিক্যালি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকার। এই যে তদন্ত হচ্ছে, সেই তদন্ত প্রভাবিতও হতে পারে। এবং সংবাদ মাধ্যম আছে বলে সাধারণ মানুষ সঠিক কথাটা, সত্য কথাটা জানতে পারছে। ডেমোক্রেসির 4th পিলার সংবাদ মাধ্যম এবিপি আনন্দ যে প্রচেষ্টা করছে, আমি মনে করি পুলিশ যে চেষ্টা করছে বা প্রশাসন যে চেষ্টা করছে সেটা ব্যর্থ হবে। কারণ দেশে আইন আছে এবং সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সেটা কখনোই পুলিশ এরকম নোটিশ করে কেড়ে নিতে পারে না। অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ না চালাতে বলার পাশাপাশি চিঠির শেষ অংশে লেখা হয়, আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি ওই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন, নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তখন পুলিশের বিরুদ্ধে এ ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আর কোনো রকম যোগাযোগ করা হবে না। এবিপিকে বলা হয়েছে যে আপনি এই ক্লিপটা দেখাবেন না, এই ক্লিপটা দেখাবেন না, এটা বলার পুলিশকে, এটা হচ্ছে সবচেয়ে প্রথম তার বেআইনি কাজ। কিন্তু এইটার যে লিগাল সেল লিখতে বাধ্য হলো, এইটা কার চাপে? এইটাই হচ্ছে গণতন্ত্রহীনতার চাপে। পুলিশ যে সমস্ত কাজ করে যে বা করে না, সমস্তটাই একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ তার পেছনে থাকে। এটা আমার মনে হয় যে ভীষণ রকম একটা ঔদ্ধত্যের পরিচয়, একটা প্রশাসনিক ঔদ্ধত্য। এটা তারা করতে পারেন না। এবিপি আনন্দকে দেওয়া পুলিশের চিঠির নিন্দা করেছে এপিডিআরও। প্রেস বিবৃতিতে তারা জানিয়েছে, রাজ্য পুলিশের তরফে এবিপি আনন্দ টেলিভিশন চ্যানেলকে হুমকি দেওয়ার খবর জেনে আমরা বিস্মিত। কোন চ্যানেল কোন খবর কতটা দেখাবে বা কোন সঞ্চালক কোন ঘটনার কি ব্যাখ্যা দেবেন, সেটা কি পুলিশ ঠিক করবে নাকি? এই চিঠি দেওয়াকে আমরা পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলেই মনে করি। আসলে এই হুমকি চিঠি দিয়ে ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করল রাজ্য সরকার। অনুব্রত ইস্যুতে রাজ্য জুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি ইস্যু ঘিরেও রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে, তা হলো কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সমীকরণ বদলের জল্পনা। কথায় বলে রাজনীতি সম্ভাবনার শিল্প, যে শিল্প বারবার যুযুধানদের কাছে এনেছে, মিলিয়েছে, কার্যত অসম্ভবকেও সম্ভব করেছে। দিল্লির রাজনীতিতেও কি ফের একবার কাছাকাছি আসতে পারে কংগ্রেস ও তৃণমূল? জল্পনা উস্কে দিয়েছে এক পাতায় এই দুটি স্বাক্ষর। প্রথমে রাহুল গান্ধী, তার একটা নাম পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুরের পর সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য একজোট হয় বিরোধীরা। নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন তার প্রথম সইটি রাহুল গান্ধীর, দ্বিতীয়টি অখিলেশ যাদবের আর তৃতীয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ সংসদের শেষ অধিবেশনে যে তৃণমূলকে নানা বৈঠক এবং কক্ষ সমন্বয়ের ক্ষেত্রে কংগ্রেসের থেকে দূরে থাকতে দেখা গিয়েছে, যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একযোগে বিক্ষোভ পর্যন্ত দেখায়নি, কংগ্রেসের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছে, সেই তৃণমূলই কংগ্রেসের সঙ্গে একযোগে শুধু নরেন্দ্র মোদীকে চিঠিই দিচ্ছে না, সেই চিঠিতে স্বাক্ষর করছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি মোদী সরকারের তরফে পাঠানো বিশেষ প্রতিনিধি দলের সদস্য ছিলেন। তাই জল্পনা তুঙ্গে যে রাহুল গান্ধীর নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আপত্তির গুঞ্জন রাজনৈতিক মহলে সবসময়ই শোনা যায়, সেই তৃণমূল শীর্ষ নেতৃত্বই কি কৌশলগতভাবে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের কাছাকাছি আসতে পারে? মমতা ব্যানার্জির ভয় লাগতে পারে যে সংখ্যালঘু ভোট আমার পাশ থেকে সরে যেতে পারে, কংগ্রেস থাকলে বাঁচতে পারি, করতে পারে। বললাম যে সব কিছুই করতে পারে, সে সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে, এটা হচ্ছে দিদি। কংগ্রেস তৃণমূল কাছাকাছির মানেটা কি? আমরা তো পরিষ্কার বলেছি, দেশের স্বার্থে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সকলকে এক রাখার যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেই দায়িত্ব আমরা পালন করছি। কংগ্রেসের সঙ্গে তৃণমূলও ইন্ডিয়া জোটের সদস্য হলেও দুই দল কখনো কাছে এসেছে, আবার কখনো তৃণমূল দূরে চলে গেছে। তৃণমূল তো একাধিকবার কংগ্রেসকে প্রবল আক্রমণও করেছে, পাল্টা অধীর চৌধুরীরাও ছেড়ে কথা বলেননি। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভিন রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থীও দিয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে প্রশ্ন হলো, স্থায়ীভাবে কি নরেন্দ্র মোদীর বিরোধিতায় কংগ্রেস ও তৃণমূল কাছাকাছি আসতে পারে? তৃণমূল যেভাবে চলছে মানুষ বুঝে গেছে, ভরসা করছে না।
সংখ্যালঘু মানুষ তারা বুঝে গেছে যে তাদের জন্য যা প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সবই ফালতু, ফলে যদি এদিক ওদিক হয় সেই কারণে খানিকটা কংগ্রেসের সঙ্গে গা ঘেঁষে থেকে যদি কিছু সুবিধে পাওয়া যায়, তৃণমূলের হাল ভালো না। ইন্ডিয়া বৈঠকের জোটে একসঙ্গে থাকলেও গত বছর সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে তৃণমূল। আদানি ঘুষকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে কিভাবে সংসদের অন্দরে নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরা হবে তা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকা কৌশল বৈঠকে 13টি বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু তৃণমূলের একাধিক সাংসদ দিল্লিতে থাকা সত্ত্বেও কেউ হাজির ছিলেন না। এখন আবার সাম্প্রতিক ঘটনাক্রমে কংগ্রেস তৃণমূল নৈকট্যের জল্পনা শুরু হয়েছে। তবে জাতীয় রাজনীতিতে যখন এই ছবি, তখন এ রাজ্যে সেই তৃণমূলই কংগ্রেসের ঘর ভাঙছে। অপারেশন সিঁদুরের পর একদিকে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য যখন রাহুল গান্ধীর সঙ্গে একযোগে নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই এ রাজ্যে সেই তৃণমূলই ফের কংগ্রেসে ভাঙন ধরালো। কংগ্রেসের উত্তরবঙ্গের হেভিওয়েট ও বর্ষিয়ান নেতা শঙ্কর মালাকারকে দলে টেনে নিল তৃণমূল। শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই। হ্যাঁ, শঙ্কর মালাকার আমাদের দীর্ঘদিনের নেতা, তিনি চলে যাতে তৃণমূলে দুঃখ পেয়েছি, জানি না কেন গেছে। কংগ্রেসের হয়ে দুবারের বিধায়ক, গত 20 বছর ধরে দার্জিলিং জেলা কংগ্রেসের সমতলের দায়িত্ব সামলেছেন, 15 বছর ধরে উত্তরবঙ্গে কংগ্রেসের পর্যবেক্ষক ছিলেন সেই শঙ্কর মালাকারই কংগ্রেস ছেড়ে হাত ধরলেন তৃণমূলের। আর এরই সঙ্গে আগামী দিনে কংগ্রেসে আরো ভাঙনের জল্পনা উস্কে দিলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। কেউ যদি স্বতঃপ্রণোদিত হয়ে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্যে কাজ করতে চান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং একটা কথা বলতে পারি, পিচে কিন্তু খুব সুইং আছে, উইকেট আসবে, এরকম অনেক উইকেট আসবে, সেই জন্য আপনারা অপেক্ষা করুন। আমরা কাউকে ভাঙাচ্ছি না, আমাদের কাউকে ভাঙাবার দরকার পড়ে না। আগামী দিনে কংগ্রেসে আরো ভাঙনের যে জল্পনা অরূপ বিশ্বাস উস্কে দিয়েছেন, তার ভিত্তিতে প্রশ্ন উঠছে, এবার কে? উত্তরের শঙ্কর মালাকারের মতোই পশ্চিমাঞ্চলে কংগ্রেসের পোড় খাওয়া নেতা পুরুলিয়ার নেপাল মাহাতো কি দীর্ঘদিনের দলের হাত ছেড়ে দিয়ে তৃণমূলে যেতে পারেন? দল ছাড়ার কথা মাথায় আমার জীবনে আসে না, আসবেও না, কারণ আমাকে ভরসা করে পুরুলিয়ার বহু মানুষ কংগ্রেসকে যেমন ভরসা করে আমাকেও ভরসা করে। সুতরাং এই ভরসা এবং বিশ্বাসের যে মর্যাদা, সেই মর্যাদা আপনি জীবনে ভাঙবো না। যে যাচ্ছে তার নিশ্চয়ই নিজের ইচ্ছা আছে বলে যাচ্ছে। এরা তৃণমূল কংগ্রেস কি জবরদস্তি কাউকে নিয়ে যায় নাকি নিজের ইচ্ছা না থাকলে? পশ্চিমবাংলায় কংগ্রেসকে দুর্বল করছে, কংগ্রেসের ঘর উজাড় করছে মোদিজির শেখানো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার প্ল্যান। এলাকা দখল করো, কংগ্রেসের পঞ্চায়েত পুরসভা দখল করো। শুধু পশ্চিমবঙ্গে কংগ্রেসে ভাঙনই নয়, কেরল যা কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেখানেও বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। 19 জুন কেরলের নীলাম্বুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই আসনে প্রাক্তন বিধায়ক PV আনওয়ারকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু বিধি ভঙ্গের কারণে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এরপর PV আনওয়ার আর তৃণমূল প্রার্থী হিসাবে নন, নির্দল হিসেবে ভোটে লড়ছেন। যে কেরলে তৃণমূল শূন্য, সেখানে প্রার্থী দেওয়ায় তাদের উদ্দেশ্য কি? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই রাজনীতিতে নতুন সম্ভাবনার জল্পনা উস্কে দিয়েছে। এই আবহে আবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সাক্ষাতের সময় চেয়েছে নবান্ন। সপ্তাহ দেড়েক আগেই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দেননি। এই নিয়ে বিরোধীরা যখন প্রশ্ন তুলতে শুরু করেছে, ঠিক সেই সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন জানালো নবান্ন। সূত্রের খবর, সম্প্রতি নবান্ন থেকে দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে একটি আবেদন গেছে, সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধে অনুযায়ী 10 অথবা 11 জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে নবান্নর পাঠানো চিঠিতে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের হকের 1,70,000 কোটি টাকা বকেয়া রাখার অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে সেই দাবিই তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আবার নাটক শুরু হয়েছে ভোটের আগে। ভোটের আগে বঞ্চনার গল্প শুরু হবে। এই বাংলা পেলো না, বাংলা পেলো না, আমরা পেলাম না, আমিই দিলাম, তুমি কে দেবার মালিকে ভাই। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিংহভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়ায় সম্প্রতি রাজ্যে এসে আক্রমণ শানান নরেন্দ্র মোদী। कुछ दिन पहले दिल्ली में नीति आयोग की गवर्निंग काउंसिल की बहुत महत्वपूर्ण बैठक हुई।
लेकिन अफसोस की बात है कि इस बार बंगाल सरकार इस बैठक में मौजूद ही नहीं रही। हमने साथ बैठकर चर्चा की, लेकिन टीएमसी को तो सिर्फ और सिर्फ 24 घंटा पॉलिटिक्स करना है और कुछ करना ही नहीं है। पश्चिम बंगाल का विकास, देश की प्रगति उनकी प्राथमिकता में है ही नहीं। বিরোধীদের প্রশ্ন, রাজ্যের দাবি দাওয়া নিয়ে আলোচনার জন্য মূল সরকারি মঞ্চ তো নীতি আয়োগ, সেখানে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকের জন্য সময় চাইছেন কেন? নীতি আয়োগটা যদি দুর্নীতি আয়োগের বৈঠক হতো উনি আসতেন, কিন্তু নীতি আয়োগের বৈঠক উনি আসেননি। ওনার প্রয়োজন নেই, রাজ্যের স্বার্থের জন্য ওনার কোনো আগ্রহ নেই, উনি আসেননি। এটা যেমন ঠিক, তেমনি এখন প্রধানমন্ত্রীর কাছে উনি টাইম চেয়েছেন, কেননা বেশ কিছু কথা উনি বলে ফেলেছেন প্রধানমন্ত্রী বনাম, ফলে তাতে যদি বেশি চটে যায়, তারপর যদি সব আবার যাদের জেল থেকে বাইরে বার করে রেখেছে তাদের যদি ফের জেলে যেতে হয়। আমাদের মুখ্যমন্ত্রী বরাবরই অসৌজন্যের পক্ষে, ভবিষ্যতে তার জন্য পরিস্থিতি আরো প্রতিকূল হবে বুঝতে পারছেন, তাই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইছেন। তৃণমূল সূত্রে খবর, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী দফতরের অনুমতি মিললে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরসূচি তৈরি হবে। বাংলার বকেয়া টাকা দিতে হবে, বাংলার বিরুদ্ধে কুৎসা করা যাবে না, বাংলার মানুষকে বঞ্চনা করা যাবে না, এই চাপটা তো চলছিলই। কিন্তু তার থেকেও একটা দেশের স্বার্থে বৃহত্তর যে চালচিত্রটা রয়েছে, যে দেশের স্বার্থে এই ঘটনাটা পহেলগাঁও পরবর্তী ঘটনায় দেশকে সমস্ত তথ্য জানাতে ডাকুন সংসদের বিশেষ অধিবেশন। বাংলায় তুমি এসে আমাকে অসৌজন্যের রাজনীতি করছো, দিল্লিতে আগে তুমি তোমার কর্তব্যগুলো পালন করো। সূত্রের খবর, বিধানসভায় পাশ হওয়া রাজ্যের নাম বদল ও অপরাজিতা বিলের মতো একাধিক বিল রাষ্ট্রপতির কাছে আটকে রয়েছে। এই বিষয়গুলিও নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে প্রকাশ্য সমীকরণ, গোপন সমীকরণ, সম্ভাব্য সমীকরণ, এরকম নানা শব্দ ঘুরপাক খায়। তাই রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে সই করে নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়া, আবার একই সময়ে এ রাজ্যে কংগ্রেসের তৃণমূলের ভাঙন ধরানো, কেরলে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী দাঁড় করানোর চেষ্টা, নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত সাক্ষাতের জন্য নবান্নের সময় চাওয়া, এইসব পরপর ঘটনা ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। এরই মধ্যে সম্প্রতি যেভাবে হঠাৎ করে নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেপথ্যের কারণ ঘিরেও রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindoor to your Mrs. first? কিন্তু এই আক্রমণের আগে অবধি মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহকে তীব্র আক্রমণ করলেও নরেন্দ্র মোদী সম্পর্কে কার্যত নরম অবস্থান নিয়েছিলেন। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। যার জেরে এই প্রশ্ন উঠেছিল, তাহলে কি মোদি ভালো অমিত শাহ খারাপ, এই কৌশল নিচ্ছেন তৃণমূল নেত্রী? I am not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? কিন্তু সম্প্রতি নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসে তৃণমূল ও রাজ্য সরকারকে সমালোচনায় বিদ্ধ করার পরই মোদীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindoor to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter, but you compel us. You compel us in the name of Operation Sindoor, the Bengal operation. That's why you compel us to open our mouth. এরপর থেকেই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি তাহলে বদলে গেল? নেপথ্যে কি কারণ? উনি কি বললেন, এটা ওনার কোন সুযোগে কোন সময়ে কোন কথাটা বলছেন সেইটা খুব ইম্পর্ট্যান্ট। 2026 ইলেকশনের আগে কংগ্রেসকে সিপিএম এর আওতার থেকে বের করে নিয়ে আসা, এবং সেই জন্যই তিনি রাহুল গান্ধীর সঙ্গে এত হৃদ্যতা করছেন। যে মুহূর্তে এটা সরে যাবে উনি রাহুল গান্ধীকে আবার ছুড়ে ফেলে দেবেন। বিধানসভা ভোটের এখনো বছর খানেক বাকি, তার আগে কোন সমীকরণ তৈরি হয় আর কোনটা ভাঙে তা ঘিরেই জোর জল্পনা। প্রশ্ন উঠছে, জাতীয় স্তরে কংগ্রেস তৃণমূল শেষ অবধি কাছাকাছি এলেও এ রাজ্যে কি হবে? কারণ পশ্চিমবঙ্গে তো এই দুই দল সম্মুখ সমরে।
রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে সই করে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন, যা ঘিরে জাতীয় স্তরে কংগ্রেস এবং তৃণমূলের কাছাকাছি আসার জল্পনা তৈরি হলেও পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু এখনও আলাদা। এ রাজ্যে কংগ্রেস সিপিএম জোটের একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাসকেও দল ভাঙিয়ে টেনে নিয়েছে তৃণমূল, আর এখনও কংগ্রেস ভাঙিয়ে চলেছে তৃণমূল। 19শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হতে চলেছে, সেখানেও তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়ছে কংগ্রেস, সঙ্গী সিপিএম। 2016-তে আমরা লড়াই করেছিলাম, 21-এ লড়াই করেছিলাম, এবারে নির্বাচন 19 তারিখ। পরে কি হবে, কি ঘটনা ঘটবে, সবটাই সম্ভাবনাময় শিল্পের পর্যায়ে আছে, থাকবে। আগামী দিন তা সুনিশ্চিত হবে। আমরা ডাক দিয়েছি প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, প্রতিবাদী কণ্ঠস্বরেরা একত্রিত হওয়ার। বিজেপি এবং তৃণমূলের যে জনবিরোধী সমস্ত কার্যকলাপ তার বিরুদ্ধে। কালীগঞ্জের বাই ইলেকশন নির্বাচন উপলক্ষে কংগ্রেসের তরফ থেকে বামফ্রন্টকে অনুরোধ করা হয়েছিল এবং আমরা সমর্থন করেছি যে আমরা একসঙ্গে লড়তে চাই, এবং ওদের যুক্তিটাই ছিল যে 26-এর নির্বাচনের আগে আমরা নিজেদের মধ্যে অযথা তিক্ততা কেন বাড়াবো। 21-এর নির্বাচনে যেহেতু বামফ্রন্টের সমর্থনেরা লড়েছিল, সুতরাং সেটাকে ওরা কন্টিনিউ করতে চায়। তাহলে 21 থেকে 25-এ ওরা কন্টিনিউ করতে চায়, 25 থেকে 26-এ কোথায় যাবে সেটা ওরা ঠিক করবে। সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পর্যন্ত দাবি করেছে প্রদেশ কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। এই পরিস্থিতিতে তৃণমূল স্পষ্ট জানাচ্ছে পশ্চিমবঙ্গে তারা একাই লড়বে। বাংলায় এসে রাজ্য কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে মদত দেওয়ার খেলা খেলছে, ফলে রাজ্যে বিজেপিকে মোকাবিলার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস একাই 100। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য রাজনীতির সমীকরণে কোনো বদল হবে? এই আবহে অনেকে মনে করিয়ে দিচ্ছেন তৃণমূল রাজনীতিতে কিভাবে বারবার রাস্তা বদলেছে। কখনো কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে আমাদের সবার প্রিয় বলে রাহুল গান্ধীকে সম্বোধন, আবার কখনো ইন্ডিয়া জোটের বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে আসা, কখনো নাম না করে কটাক্ষ করা। সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে রাহুল গান্ধীর সুসম্পর্কের কথা যেমন দিল্লির রাজনৈতিক মহলে বহু চর্চিত ছিল, তেমনি রাহুলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের শীতলতা নিয়েও বারবার জল্পনা তৈরি হয়েছে রাজনীতির অলিন্দে। এই আবহেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার চিঠিতে যখন দেখা গেছে প্রথম সইটা রাহুলের আর তৃতীয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তখন ফের একবার দু দলের সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেস দিয়ে রাজনীতির পথ চলা শুরু করলেও পরবর্তীকালে বারবার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1984 সালে কংগ্রেসের হয়ে যাদবপুর থেকে জিতে সাংসদ হওয়া, তারপর রাজীব গান্ধীর হাত ধরে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া, পরবর্তীকালে নরসিংহ রাওয়ের মন্ত্রিসভাতেও মন্ত্রী। কিন্তু মতানৈক্যের জেরে কংগ্রেস ছেড়ে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল তৈরি, বিজেপির কাছাকাছি আসা। 1999 সালে বাজপেয়ী সরকারের শরিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2001 ও 2006 সালে বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন তিনি। 2004-এর লোকসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে জোট ছিল তৃণমূলের। পরবর্তীকালে বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসের সঙ্গে জোট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনমোহন সিং সরকারে মন্ত্রী হন। 2011 সালে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সিপিএমকে হারিয়ে রাজ্যে ক্ষমতা দখল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার থেকে বেরিয়ে আসে তৃণমূল। পাল্টা রাজ্যেও তৃণমূল সরকার থেকে বেরিয়ে যায় কংগ্রেস। কংগ্রেসের দয়ায় বড় হয়েছিলেন, কংগ্রেসের দয়ায় মমতা ব্যানার্জি হয়েছিলেন আপনি। সেই কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বুকে শুধু নয়, ভারতবর্ষে দুর্বল করার জন্য কোনো চেষ্টার আপনি ত্রুটি রাখেন। পাল্টা অতীতে বাম শাসনকালে সিপিএমের প্রতি কংগ্রেসের দুর্বলতাকেই কংগ্রেস ছাড়ার কারণ হিসেবে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম আর এই সিপিএম নেই, এই কংগ্রেস আর এই কংগ্রেস নেই। যদি থাকতো তাহলে আমাদের কংগ্রেস ছেড়ে বেরোতে হতো না। আমি অনেকদিন আগে বলে দিয়েছিলাম সিপিএম হচ্ছে কংগ্রেসের বি টিম। এখন দেখতে পাচ্ছেন বি টিম কিনা। আর যদি আমরা তৃণমূল কংগ্রেস তৈরি না করতাম কোনোদিন বাংলায় পরিবর্তন হতো না, এটা মাথায় রাখবেন। আরএসএস এর প্রয়োজনে এবং আরএসএস এর উৎসাহে তৈরি হওয়া তৃণমূল যদি সরাসরি আরএসএস অথবা বিজেপির সঙ্গে চলে যায় তাহলে ক্যামোফ্লেজ করতে অসুবিধা হবে। ফলে কখনো কংগ্রেস, কখনো বিজেপি, আবার কখনো কংগ্রেস, আবার কখনো বিজেপি, এবারে 6বার। কিন্তু কেন কংগ্রেসে আসলেন, কেন ছাড়লেন, আবার বিজেপিতে গেলেন, আবার বিজেপি ছেড়ে কেন কংগ্রেসে আসলেন, এর কোনো ব্যাখ্যা যা তৃণমূলের দেবার কথা তৃণমূলকে দিতে পারবে? আগামী দিনে কি ফের রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে? রাজনীতিতে কিছুই অসম্ভব নয়, ফলে বাস্তবে কি হবে তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এদিকে সেই অপেক্ষা করতে করতেই হতাশ হয়ে পড়ছেন আরজিকর হাসপাতালের নিহত চিকিৎসকের মা বাবা। এবার সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তারা। সিবিআই সামান্য কুলু পেরে সেখানে ঝাঁপিয়ে ব্যাপারটাকে তদন্ত করে সব সামনে আনার চেষ্টা করবে, তা না এনে সেটাকে আরও কী করে চাপা দেওয়া যায়, কভার আপ করার চেষ্টা করছে। সিবিআই অনেক টাকার বিনিময়ে এই কাজটা করছে। আর 2 মাস পরই ক্যালেন্ডারে আবার একটা অগস্ট। দেখতে দেখতে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর 10 মাস পেরোতে চলল। এই মামলায় সিবিআই এর চার্জশিটের ওপর ভিত্তি করে এখনো পর্যন্ত একমাত্র কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি প্রকৃত বিচার এখনো মেলেনি। আর তার জন্য সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। কেন সবকিছু এখনো প্রায় 10 মাস হতে চলল, কিছুই তো সামনে আনছে না এবং কোনো চার্জশিটও দিচ্ছে না, সাপ্লিমেন্টারি কোনো চার্জশিটও দিচ্ছে না। কি তদন্ত করছে তারাই জানে। লয়ার টিম, বৃন্দা গোভারের টিম এবং সিবিআই আমাদের শিখিয়ে ওনাকে যেমন নিয়ে গেছিল, আর আমার তো সাক্ষী দিতে নিয়ে গেছিল, আমার তো সাক্ষী কোথাও হয়নি। আমি বারবার বলেছি, আমাদের বাড়ির লোক সবাই বলেছে আমরা তো অনেক কিছু জানি, আমরা কেন সাক্ষী দেব না, কিন্তু আমাদের কখনো ডাকেনি সাক্ষী দিতে। উনি ভুক্তভোগী, অসহায়, অনেক জায়গায় ছোটাছুটি করেছেন, এখনও করছেন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছেন, কিন্তু এটা রিয়েলাইজেশন হয়েছে তার। আরজিকর কাণ্ডের পরে তিনি যখন জিজ্ঞেস করা হয়েছিল যে সিবিআই হচ্ছে, আমরা তখন বলেছিলাম যে রাজ্যের পুলিশ আর কেন্দ্রের পুলিশ, আসলে তো আইপিএস অফিসাররা আছে। যদি এই ব্যুরোক্রেসি, যদি এই পুলিশ, যদি আইএস আইপিএস যদি তারা রাজনৈতিক স্বার্থে নিজেদেরকে ব্যবহার করে বা ব্যবহার হতে দেয়, তাহলে এই যে ব্যাকবোন আছে অ্যাডমিনিস্ট্রেশনের, সেটা নষ্ট হয়ে যায়। যেটা বলেছেন তার কথার মধ্যে তার কথার দাম তো দিতে হবে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়ার কথাও তারা ভাবছেন। 5 বার করে সবাইকে মেল করেছি, রাষ্ট্রপতিকে মেল করার পরে রাষ্ট্রপতি উত্তর দিয়েছেন আমি ব্যাপারটা নিয়ে ব্যথিত, কিন্তু আমার কাছে সময় নেই দেখা করার মতন। প্রধানমন্ত্রীকে মেল করেছি, প্রধানমন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপারটা দেখবে। স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরের ফোন নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে আমরা ফোন করি, রিং হয়। আজ পর্যন্ত 15 এপ্রিলের পরে 17 এপ্রিল প্রধানমন্ত্রীর কাছ থেকে মেল এসেছিল, আজ পর্যন্ত সেই ফোন নাম্বার কেউ রিসিভ করেনি ফোন। এটা বুঝতে হবে যেটা সাধারণ খুনের ঘটনা নয়, একটি পুরো রাজ্য সরকার এই ঘটনার সাথে যুক্ত। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন মিলে অভয়ার হত্যাকাণ্ড এবং অন্যান্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অতএব তার বিরুদ্ধে সিবিআইকে লড়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। অতএব স্বাভাবিকভাবেই এই বিলম্ব যেটা হচ্ছে, এটা উদ্বেগ তৈরি করবে ওই পরিবারে, এটা স্বাভাবিক। 9 আগস্ট 2024 আরজিকর হাসপাতালের বুকে ঘটে যায় নারকীয় হত্যালীলা। স্নাতকোত্তর স্তরের ছাত্রী তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়, যে ঘটনা জুড়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য, দেশ। বিচারের দাবিতে রাত দখল, প্রতিবাদ ছড়িয়ে পড়ে প্রান্ত থেকে প্রান্তরে। তীব্র আন্দোলনের মুখে সরতে হয় তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। মুখ্যমন্ত্রীকে সবাইকে ডাকা উচিত। যতক্ষণ না পর্যন্ত সঠিক তদন্ত হচ্ছে, সবাইকে তদন্তের আওতায় এনে আসল প্রত্যক্ষ যারা দোষী অপরাধী তাদের সবাইকে আমরা সাজা দিতে চাই। আমার মেয়ের কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল পাস ফেলের ব্যাপারে, যেহেতু আমার মেয়ে বলতো আমি সবসময় যে আমি গোল্ড মেডেল চাই, আমার যেন এমডিতে গোল্ড মেডেল হয়, এই জন্য ওকে পাস করানোর জন্য টাকা পয়সাও চেয়েছিল, টাকা চাওয়া হয়েছিল কারণ ওর এই 36 ঘন্টা ডিউটি করে এসেও বাড়িতে ও ঘুমাতো না। আমি কি হয়েছে মা একটু ঘুমা না মা, ঘুমালে আমি পড়তে হবে, তুমি ঘুমাও, আমি না হলে আমাকে ফেল করিয়ে দেবে। তার জন্য যে আমার মেয়েটাকেই হারিয়ে ফেলবো আমরা, সেটা ও যেমন জানতো না, আমরাও সেরকম বুঝতে পারিনি। ওনারা একবার এক এক রকম আচরণ করে নিজেদের মেয়ের মৃত্যু, সেটাকে তার তদন্তটাকে এতভাবে ওনারা একটা কনফিউশনের মধ্যে নিজেরাই ফেলছেন। ওনাদের কন্যার মৃত্যুর পরে পশ্চিমবঙ্গে সামাজিক অপরাধ যে 2-4টে ঘটনা ঘটেছে, বাংলার পুলিশ কিন্তু তাদের ফাঁসির সাজা শুনিয়ে ছেড়েছে। যদি এই ক্ষেত্রে ওনাদের কোনো অভিযোগ বা আফসোস থাকে, তার জন্য ওনারাই দায়ী। এখন ওনারা বলছেন সিবিআই তেও ভরসা নেই। উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর আন্দোলনে এই স্লোগানেই কেঁপে উঠেছিল কোচবিহার থেকে কাকদ্বীপ। রাস্তায় নেমে এসেছিলেন হাজার হাজার মানুষ।
আর সাম্প্রতিককালে যে স্লোগানে বারবারই মুখরিত হয়েছে রাজপথ তা হলো চাকরি ফেরত চাই। যোগ্য হয়েও চাকরি বাতিলের যন্ত্রণায় চাকরি ফেরত চেয়ে খেতে হয়েছে পুলিশের লাঠি। তৃণমূলের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। আর এই আবহেই এবার বিস্ফোরক দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে। মদন মিত্রের এই মন্তব্য ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। বৃহস্পতিবার কামারহাটির নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সভা ছিল। সেখানে ভাষণ দেওয়ার সময় দলের একাংশকে বার্তা দিতে গিয়ে তৃণমূল আমলে চাকরি নিয়ে মন্তব্য করেন মদন মিত্র। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে, এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে 40% আমি মদন মিত্র বলছি। কিন্তু চাকরি তো দেয় সরকারি নিয়োগ এজেন্সিগুলি। তৃণমূলের এর সঙ্গে কিসের সম্পর্ক? তৃণমূল কিভাবে চাকরি দিল? মদন মিত্র কি গোপন কথা ফাঁস করে দিলেন? উঠছে প্রশ্ন। যোগ্য হয়েও আজকে আমাদের পথে ঘুরতে হচ্ছে, কারণ টেন্টেড হিসাবে যারা চিহ্নিত তাদের চাকরিগুলো এই কারণে হয়নি। তো টাকা দিয়ে তো অবশ্যই হয়েছে, কিন্তু তাদেরও তো এই পার্টি করার কারণে হয়নি। তো এই প্রশ্ন তো থেকেই যায়। একই প্রশ্ন তুলেছে বিরোধীরাও। এরপরও ওরা কি অস্বীকার করতে পারবে যে ওরা রাজনৈতিক কারণে চাকরি বেচে এবং চাকরি বিলয়ে? তৃণমূল যে চাকরি বেচেছে এটা ঘুরিয়ে ফিরিয়ে মদন মিত্রের মুখ দিয়ে বেরিয়ে এলো। অতএব উনি 40% বলছেন ভয়ে টয়ে, আসলে 85% চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস। মদন মিত্রর বক্তব্যের পার্সেন্টেজ আমরা মানতে না পারলেও, পার্সেন্টেজ ডবলের বেশি হলেও কিন্তু ঘটনা সত্য। মদন মিত্রের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেরই মনে পড়ে যাচ্ছে পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই এর দেওয়া চার্জশিটের কথা। তাতে বলা হয়েছিল 2014 পর থেকে রাজ্যের 17টি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগই বেআইনি, যার মধ্যে অন্যতম কামারহাটি পুরসভা। এখানে 303 জনের চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তে নেমে সেই সময় তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সেই কামারহাটিতেই দলীয় কর্মী সভায় চাকরি প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে মদন মিত্রর গলায়। যারা পাননি তাদের মুখটার দিকে তাকিয়ে দেখুন তো তারা কি ভাবছে, যে আরে আমরা কিছু না পেয়ে ঘরের চেয়ে মনের মোষ তাড়াচ্ছি। আর যারা যারা পার্টিটাকে খুবলে নিল, চেটে চুটে মাখন করে নিল পার্টিটাকে। তৃণমূল দল সব জায়গাতেই হচ্ছে এরকম, নতুন আর কি? তৃণমূল দল তো অন্তত ক্ষত বিক্ষত সবাই জানে, এটা তার নানা রকম বহিঃপ্রকাশ হচ্ছে বাংলা জুড়ে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে নতুনত্ব কিছু নয়, এটাই তৃণমূল। সব মিলিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বক্তব্যে নতুন বিতর্ক জন্ম নিল।